নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি লেখক সৌম্যপ্রকাশ সাধকের কলমে একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স গল্প, যার নাম মৃতদেহ নিরুদ্দেশ রহস্য। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটা কেমন লাগলো। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। গভীর রাত, সব দিক তখন নিশুতি। হঠাৎ শোনা গেল আগুন 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 পালাও পালাও সবাই বাপরে লেলিহান শিখা দেখো আগুনে পালাও পালাও সবাই করবে আগে পালাও কলকে ডাক, জল চাই প্রচুর। আরে আগুনটা লাগলো কি করে বলতো? ওসব ছাড় এখন, আগে প্রাণটা রক্ষে হোক, তারপর ওই সব প্রশ্নের উত্তর খুঁজবি ক্ষণ। হ্যাঁ এই পটা, এইদিকে ওদিকে দাঁড়িয়ে কি করছিস? কি দেখছিস ওদিকে? হায় হায় হায়, দমকলে খবর দি। টেলিফোন তো সেই ওই ঘরেই, ওখানেই যেতে হবে আমাদের। এই ঘরে নেই। এই বলছি, রতনটা কোথায় গেল বলতো? আগুন লাগার পর থেকে তোকে দেখছি না। কি বলিস রে? হয়তো ছেলেটা প্রাণের ভয়ে দৌড় মেরেছে। চল আগে দমকলকে খবরটা দি। আগুনে পোড়া গন্ধে চারিদিক রীতিমতো গা ছমছম করে ওঠার মতো হয়ে আছে। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করল। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হলো পুলিশ বাহিনী। এলেন স্বয়ং স্থানীয় থানার ওসি গোবিন্দচরণ হালদার। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলো। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলো। অ্যালুমিনিয়াম কারখানার মালিক হরিপদ ঘোষকে জিজ্ঞাসাবাদ করায় তিনি জানালেন কি করে এই আগুন লাগলো তা নিয়ে ওনার কোনো ধারণা নেই। হরিপদবাবু রীতিমতো ভেঙে পড়লেন। তার কারখানার একটা অংশ প্রায় ঝলসে গেছে। স্যার, ও স্যার, স্যার স্যার একবার এদিকে আসুন স্যার, একবার তাড়াতাড়ি এদিকে আসুন স্যার, জলদি এদিকে আসুন। ওই দেখুন, ওটা কি? একটা মৃতদেহ না? হ্যাঁ, ওটা তো একটা মৃতদেহ মনে হচ্ছে স্যার। এ কথা শুনে চকিতেই যেন সজাগ হয়ে উঠলেন গোবিন্দবাবু। পায়ে পায়ে এগিয়ে গেলেন জায়গাটার দিকে। দেখতে পেলেন একটা প্রায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া মৃতদেহ। দমকল কর্মী আর পুলিশের দুজন কনস্টেবল মিলে দেহটা উদ্ধার করল। সেটা দেখা মাত্রই শিউরে উঠলেন কারখানার মালিক হরিপদবাবু। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, জগাই? না 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 না, এ হতে পারে না। জগাই চলে গেল? ওর এই অবস্থা কি করে হলো? এই বলে যেন প্রায় ডুকরে কেঁদে ফেললেন মালিক হরিপদবাবু। এই জগাই লোকটাকে? হরিপদবাবুর হতবাক হতাশ ভাবটা কাটছে না দেখে পটা নামের ওই ছেলেটা বলে উঠল, জগাই সাহেবের খাস কর্মচারী স্যার। গোবিন্দবাবু দেখলেন মৃতদেহটায় আর কিছু নেই বললেই চল। তাই তিনি হুকুম দিলেন এক কনস্টেবলকে, এই যাও, লাশটাকে মর্গে চালান করো, আর বাড়ির কেউ থাকলে তাকে খবর দাও। সেই সময় আর একটা অপ্রত্যাশিত ঘটনা। আগুন তখন প্রায় নিভু নিভু। ছাইয়ের ভেতর থেকে উদ্ধার হলো কয়েকটা পোড়া ঝলসানো আঙুল সমেত একটা হাত। এটা কার হাত? হচ্ছেটা কি এখানে? এটা তো জগাইয়ের হাত নয়, ওর হাত তো দেহের সাথে লেগেছিল। তখন হরেন ভয়ার্ত আর্তনাদ করে উঠে বলল, এটা মনে হয় রতন। কে রতন? এখানকারই কর্মচারী স্যার। আগুন লাগার পর থেকে ওকে আমরা আর দেখিনি। মনে হয় এটা ওরই হাত আছে স্যার। গোবিন্দবাবু একই সাথে অবাক আর সন্দিগ্ধ হয়ে পড়লেন। তার মনে তখন অনেক প্রশ্ন। কি করে লাগলো আগুনটা? জগাই কি করছিল ওই আগুনের ওখানে? রতনী বা আগুনের কবলে পড়ল কি করে? কর্মচারীদের থাকার জায়গা তো অন্যদিকে, তাহলে ওরা ওই সময় ওখানে কি করছিল? না, ব্যাপারটা সুবিধের লাগছে না গোবিন্দবাবু। তিনি হুকুম দিলেন, সিজ দ্য প্লেস রাইট নাও। আপনারা যে যার থাকার জায়গায় চলে যান। আমার 4 জন পুলিশ এখানে পাহারায় থাকবে। আমার অর্ডার ছাড়া কেউ এখানে ঘোরাফেরা করবেন না। এই বলে গোবিন্দবাবু তার জিপে করে প্রস্থান করলেন। ভোর হতে তখনও ঘণ্টাখানেক বাকি।
আজকের সকালটা বেশ অন্যরকম, কারণ বৌঠান বাড়িতে নেই, গেছে দাদার বাড়িতে। সঙ্গে গেছে খোকা আর পুটিরা। তাই ঘুম থেকে উঠেই বুঝতে পেরেছিলাম আজকে থেকে শুরু করে বেশ কয়েকটা দিন ওই ভালো মন্দ খাওয়া দাওয়াটা আর জুটবে না। তাই প্রাতকৃত্যাদি সেরে বসার ঘরে গেলাম। দেখি ব্যোমকেশ সেখানে বসে রয়েছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে খবরের কাগজের খবরগুলো যেন গিলে খাচ্ছে। সামনের টেবিলে দেখি রাখা একটা খালি চায়ের কাপ। ব্যোমকেশকে বললাম, কি হে ভায়া, একা একাই চা পান সেরে ফেললে নাকি? এই বন্ধুটার কথা একটিবারও স্মরণে এলো না হে? কি যে বলো না, মনে আবার পড়বে না? মনে পড়েছিল বলেই মাত্র 1 কাপ চা করে খেয়েছি। তোমার চা করে রাখলে তো এতক্ষণে ঠান্ডা জল হয়ে যেত একেবারে। বাহ, ধন্য তোমার যুক্তি গো। আচ্ছা বেশ, উঠেই যখন পড়েছ অজিত, যাও বেশ কড়া করে আদা দিয়ে 2 কাপ চা করো তো বন্ধু। তোমার চা খেলে যেন সব মাথা ব্যথা দূর হয়ে যায় আমার। যাও যাও, দাঁড়িয়ে থেকো না হে। বুঝলাম দ্বিতীয়বার চা করার মেহনত এড়াতেই ব্যোমকেশ আমাকেই প্রচণ্ড প্রশংসায় ভূষিত করে রান্নাঘরে পাঠাতে চাইছে। মনে মনে মুচকি হাসলাম ভাইয়ার এই কাণ্ড দেখে। বললাম, থাক থাক, অত প্রশংসা সকাল সকাল হজম হবে না আমার। আমি যাচ্ছি চা করতে, বসো। এই বলে যেই রান্নাঘরের দিকে পা বাড়িয়েছি অমনি ব্যোমকেশ বলে উঠল, দাঁড়াও, কেউ একজন আমাদের ঘরের দিকেই আসছে। এত সকালে? কিন্তু কে? বাড়ির সামনে দাঁড়িয়ে পুলিশের জিপ, তার মানে পুলিশের কোনো পদস্থ কর্তা, তা নিয়ে সংশয় নেই। ওই শোনো, সিঁড়িতে জুতোর শব্দ, কিন্তু এটা তো দেশের জুতো নয়, এটা তো বিদেশি পাংশু। আর আমার পরিচিত পুলিশদের মধ্যে এই ধরনের জুতো ব্যবহার করেন মাত্র একজনই, গোবিন্দ হালদার বাবু। বেশ অন্তদন্ত হয়ে আসছেন তিনি, ভারী চেহারা নিয়েও একেবারে 2-3টি করে সিঁড়ি ভাঙছেন। তার মানে ব্যাপার বেশ গুরুতর। যাও তো অজিত, দরজার কাছে যাও। ব্যোমকেশের বিশ্লেষণ মন্ত্রমুগ্ধর মতো শুনছিলাম। ওর কথা শেষ হতে না হতেই দরজায় বেশ জোরালো কয়েকটা টোকা পড়ল। দৌড়ে গেলাম দরজা খুলতে। দরজা খুলেই যার দর্শন পেলাম তিনি আর কেউ নন, স্বয়ং ওসি গোবিন্দচরণ হালদার মশাই। কোনো ভনিতা না করে উনি বললেন, অমরজিৎ বাবু, বলছি যে ব্যোমকেশ বাবু আছেন বাড়িতে? আসলে ওনার সঙ্গে একটু জরুরি একটু দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, আসুন গোবিন্দবাবু। ব্যোমকেশ আগেই বুঝেছে যে আপনি এখানে আগত হয়েছেন, বসার ঘরে আছেও। আপনি আসুন আমার সাথে। কি কি বললেন? ব্যোমকেশ আগেই বুঝেছে আমি আসছি? তা সে হতেই পারে। ওনার এই ঐশ্বরিক অনুধাবন ক্ষমতার পরিচয় এর আগেও কয়েকবার আমি পেয়েছি। বসার ঘরে ঢুকতেই ব্যোমকেশ বলল, আসুন গোবিন্দবাবু, বসুন। আচ্ছা, এখানে এখানে বসুন। হ্যাঁ, আর অজিত, যাও তুমি বরং ঝটপট 3 পেয়ালা চা আর কিছু শুকনো খাবার নিয়ে এসো। এই যে ব্যোমকেশ বাবু, অজিত বাবুর মুখে শুনলাম আপনি নাকি আমার আগমনের কথা আগেই বুঝতে পেরে গিয়েছিলেন। কিভাবে বুঝলেন সে কথা না হয় থাক, কিন্তু আগমনের হেতুটা কি বুঝতে পেরেছেন? আমি অন্তর্যামী নই গোবিন্দবাবু, সামান্য সত্যি সন্ধানী। তাই বাড়ির সামনে জিপের আগমন, সিঁড়িতে ধূপধাপের পায়ের আওয়াজ আর শেষে পামশুয়ের পরিচিত শব্দ শুনে আপনার আগমনটাই অনুমান করেছিলাম আমি, আর কিছুই নয় আর কি। এবার আগমনের হেতুটা যে আপনাকেই নিজ মুখে বলতে হবে মশাই। ও, এই তো অজিত এসে গেছে। নিন, চা পান সেরে নিন গোবিন্দবাবু। চা আর নিমকি খাওয়া শেষ করে গোবিন্দবাবু একটু নড়েচড়ে বসলেন, তারপর বলতে শুরু করলেন। এরপর গোবিন্দবাবু গত রাতের এক ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা শোনালেন, সাথে জগাই আর রতন নামে অগ্নি বিপর্যস্ত ওই অ্যালুমিনিয়াম কারখানার 2 জন শ্রমিকের মৃত্যুর কথাও বললেন। এক এক করে গত রাত্রের কোনো কথাই বলতে আর তিনি বাকি রাখলেন না। সবটা ব্যোমকেশ খুব মনোযোগ দিয়ে শুনল, তারপরে বলল, সবই তো শুনলাম, কিন্তু এখানে আমার ভূমিকাটা ঠিক কি হবে গোবিন্দবাবু? দেখুন, আপনাকে তো সবটাই খুলে বললাম ব্যোমকেশ বাবু, কিন্তু আমার মনে সন্দেহের একটা ভাব থেকেই যাচ্ছে। কি করে আগুনটা লাগলো? জগাই করছিলটা কি ওই আগুনের ওখানে? আর আগুন লেগেছে দেখেও সে পালায়নি কেন? রতনী বা আগুনের কবলে পড়ল কি করে? কর্মচারীদের থাকার জায়গা তো অন্যদিকে, তাহলে ওরা ওই সময় ওখানে ঠিক কোন কাজে গিয়েছিল? গোবিন্দবাবুর মনে উদয় হওয়া এই প্রশ্নগুলো ব্যোমকেশকেও যেন কিছুটা ভাবিয়ে তুলল। নিজের মনেই আরও কিছু ভেবে নিয়ে সে বলল,
ঠিক আছে হালদারবাবু, আমি এই কেসে আপনাকে সর্বত্রভাবে সাহায্য করার চেষ্টা করব। চলুন আগে একবার ঘটনাস্থলে যাওয়া যাক। অনেক ধন্যবাদ ব্যোমকেশ বাবু। আপনার যা কিছু পুলিশের সাহায্য দরকার সব আমি ব্যবস্থা করে দেব। নিন, আপনারা তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আমার জিপেই ঘটনাস্থলে যাওয়া যাবে। 10 মিনিটের মধ্যেই আমরা তৈরি হয়ে নিলাম। জিপে যেতে যেতে ভায়া ওসি গোবিন্দবাবুকে একটাই প্রশ্ন করল। আচ্ছা, ঘটনাস্থলে এখন কারা আছে? আগে আমার 4 জন কনস্টেবলকে রেখে এসেছি পাহারায়। গোটা পথে ব্যোমকেশ আর কোনো কথা বলল না। আমরা যখন ঘটনাস্থলে এসে পৌঁছলাম তখন ঘড়িতে সকাল 8:20 সেখানে পৌঁছে দেখলাম ছাইয়ের মধ্যে থেকে তখনও অল্প স্বল্প ধোঁয়া বের হচ্ছে। দেখলাম দারোগাবাবু চলে গেলেন কনস্টেবলদের সাথে কথা বলতে। আমি আর ব্যোমকেশ অগ্নিদগ্ধ জায়গাটা ভালো করে নিরীক্ষণ করতে লাগলাম। আমাকে ব্যোমকেশ ঠাট্টার সুরে বলল, ওয়ে অজিত, সাবধানে পা ফেলো, ছাই চাপা আগুন কিন্তু খুব সাংঘাতিক। ভায়া খুব খুঁটিয়ে সবকিছু দেখতে লাগলো। হঠাৎ দেখি ও যেন কি একটা শুঁকছে। আমার দিকে ফিরে বলল, একটা মিষ্টি গন্ধ পাচ্ছ অজিত? মিষ্টি গন্ধ? কই না তো। কিসের গন্ধ? অজিত, আমি এখানে পোড়া গন্ধ ছাড়াও আরো দুটো গন্ধ পাচ্ছি। বলো কি হে, দুটো গন্ধ? কই, আমি তো একটাও পাচ্ছি না। মিষ্টি গন্ধটা ক্লোরোফর্মের, আর অন্যটা আরেকটু উগ্র, সম্ভবত কেরোসিন। ক্লোরোফর্ম, কেরোসিন এসব এখানে কেন? দেখো, এত বড় কারখানায় এসব থাকাটা ততটাই স্বাভাবিক যতটা অস্বাভাবিক ঠিক এই অগ্নিদগ্ধ জায়গায় ওগুলোর উপস্থিতি। ভুলে গেলে চলবে না, দুটো জিনিসই কিন্তু দাহ্য। তাহলে কি আগুনটা ইচ্ছে করে লাগানো হয়েছে? সেটা এখনই বলা যাবে না অজিত। চলো আর একটু ঘুরে দেখি জায়গাটা। এই বলে ব্যোমকেশ আবার তার পর্যবেক্ষণের কাজে মন দিল। দেখলাম মুহূর্তের জন্য একবার মাটির দিকে ছুঁকলো, ছাইয়ের মধ্যে থেকে কিছু একটা কুড়িয়ে সেটা পকেটস্থ করলো। আমায় বলল, একদম চুপ, হালদার মশাই আসছেন, যা বলার আমি তাকে বলবো, তুমি এখন মুখ খোলো না অজিত। এরপরেই আমাদের পাশে এসে উপস্থিত হলেন গোবিন্দবাবু। ব্যোমকেশকে উদ্দেশ্য করে তিনি বললেন, কিছু বুঝতে পারলেন ব্যোমকেশ বাবু? ভায়া গোবিন্দবাবুকে সবিস্তারে প্রায় সবটাই বলল। শুধু ও যে কি একটা কুড়িয়ে পকেটে ভরেছে শুধু সে কথাটা চেপে গেল। গন্ধের কথা শুনে গোবিন্দবাবুও বেশ অবাক হলেন। এরপর আমরা কারখানার অধীনস্থ গোডাউনগুলো দেখলাম, সবই তালাবন্ধ। সবকটার বাইরেই প্রায় লেখা কোনটা কি রাখার জন্য ব্যবহার করা হয়। কোনটা বক্সাইট, কোনটা চুন, কয়েকটাই আবার নানা ধরনের অ্যাসিড, ক্লোরোফর্ম আর কেরোসিনের গুদামও দেখলাম। আরও দুটো গুদাম আছে একটু অন্যদিকে, যদিও সে দুটোতে লেখা নেই কিসের গুদাম। একটু বিশ্রী গন্ধ আসছিল সেখান থেকে। ব্যোমকেশ জিজ্ঞেস করায় হালদার মশাই জানালেন যে এই কারখানায় অ্যালুমিনিয়াম শিল্পের পাশাপাশি সার তৈরির কাজও হয়। সেজন্যই আবর্জনা ও জন্তু জানোয়ারের পচা গলা দেহ ওখানে রাখা থাকে হয়তো। কথা শুনে ব্যোমকেশ তখন আর কিছু বলল না। এরপর আরও কিছুক্ষণ আমরা সব দিক ভালো করে দেখলাম। ব্যোমকেশ তারপর দারোগাবাবুকে বলল, কারখানার কর্মচারীরা সব কোথায়? তাদের সঙ্গে কথা বলতে পারলে ভালো হয় আর কি। কর্মচারীরা এখন এখানে নেই, যে যার বাড়ি চলে গিয়েছে। কারখানা কবে খুলবে তার কোনো ঠিক নেই, তাই তাদের প্রস্থান। ঠিক আছে, কালকে সকাল 10টায় ওই কর্মচারীদের ডেকে পাঠান এই আপনার থানায়। আমি সেখানেই তাদের জিজ্ঞাসাবাদ করব। আর হ্যাঁ, তারপর আমরা যাব মালিক হরিপদ বাবুর বাড়িতে। এরপর পুলিশ জিপে আমি আর ব্যোমকেশ উঠে বসলাম। বেলা প্রায় তখন 12টা। ব্যোমকেশ বলল, গোবিন্দবাবু, আমাদেরকে বাড়ির সামনে নামানোর প্রয়োজন নেই, বড় রাস্তার মোড়ে নামিয়ে দিলেই চলবে। গোবিন্দবাবু কিছুটা অবাক হলেন, জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকাল। আমিও ঠিক বুঝতে পারিনি যে ব্যোমকেশ কি ভাবছে। আমাদের মনের প্রশ্নটা মনে হয় ব্যোমকেশ বুঝতে পারল, তাই অট্টহাসি করে বলল, আরে এতেও আপনারা রহস্য খুঁজতে বসলেন নাকি? হ্যাঁ, আসলে বুঝলেন গোবিন্দবাবু, আপনার বৌঠান বাড়িতে নেই, আর পুটিরামও নেই, তাই আহারা দিয়ে আমাদেরকেই রাঁধতে হবে, অথবা বাইরে থেকে কিনে যেতে হবে। এত বেলায় আর রান্না করতে মন চাইছে না, তাই বললাম বড় রাস্তার মোড়ে নামাতে আর কি। ওখানে একটা ভালো ভাতের হোটেল রয়েছে, মন চাইছে ওখানেই কবজি ডুবিয়ে মধ্যাহ্ন ভোজটা সেরে নেব আর কি। গোবিন্দবাবুর জিপ আমাদের বড় রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল।
আর আমরাও এরপর নানাবিধ উপাদেয় পদসহযোগে দুপুরের খাওয়া সেরে ঘরে ফিরলাম। সকাল থেকে খাটাখাটনির পর পেটে ভাত পড়তে চক্ষু দুটো যেন হাল ছেড়ে দিল। আমার ঘরে গিয়ে আমি শুয়ে পড়লাম, কিন্তু ব্যোমকেশ কি যেন একটা ভাবছে বাইরে বসার ঘরে। ও মস্তিষ্কের পরিশ্রম করে চলেছে, আর আমি কিনা খেয়ে দিয়ে ঘুম দিচ্ছি। ঠিক আমাকে নিজেকে ধিক্কার দিতে দিতে এক সময় আমার চোখ বন্ধ হয়ে এলো। ঘুম যখন ভাঙলো তখন সন্ধ্যা নেমেছে। ঘুম জড়ানো চোখে দেখলাম ঘড়ির কাঁটায় তখন 6:30। দেখলাম বসার ঘরটা খালি, টেবিলে পড়ে আছে একটা পুরনো খবরের কাগজ। ব্যোমকেশ বাড়িতে নেই, কোথাও একটা গেছে। আমি আর কি করব, অগত্যা আমার লেখালেখির কাজ নিয়েই বসলাম। ব্যোমকেশ ফিরল প্রায় ওই রাত 8:30 নাগাদ। ওর হাতে দেখলাম একটা খাবারের থলি। ঘরে প্রবেশ করেই ও বলল, এই যে ভাইয়া, চলো খেয়ে নি। তারকের দোকানে গরম রুটি, আলু পটল ভাজা আর ডিম তরকা এনেছি। সে তো বুঝলাম, কিন্তু তুমি গেছিলে কোথায়? সব কথা বলছি, আগে খেয়ে নি চলো। খাওয়া সেরে আমরা দুজন দুটো সিগারেট ধরিয়ে বসার ঘরে এলাম। ব্যোমকেশকে বললাম, এবার বলো তো, কোন সান্ধ্য অভিযানে বেরিয়েছিলে? অভিযান ঠিক নয়, ভ্রমণ বলতে পারো। বাড়ি থেকে বেরোলাম ওই 5টা নাগাদ। প্রথমে গেলাম সমরেশ জহুরির কাছে। জহুরি? জহুরির কাছে কি করতে গেছিলে? তবে খুলেই বলি তোমাকে। মনে আছে সকালে ওই জায়গাটা থেকে একটা জিনিস কুড়িয়ে পেয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সবকিছুর মধ্যে ওটার কথা জিজ্ঞেস করতেই তো একেবারে ভুলে গেছি। জিনিসটা কি ছিল? যেটা খুঁজে পেয়েছিলাম সেটা চকচকে ধাতুর খণ্ড, এবং স্পষ্টতই সেটা গলে গেছিল আগুনের তাপে। আমার তখনই সন্দেহ হয় জিনিসটা দেখে। আমার পরীক্ষা করে মনে হয়েছিল জিনিসটা সোনা। তাও আর একবার নিশ্চিত হতে জহুরির কাছে যাওয়া। গিয়ে দেখি আমার সন্দেহই ঠিক, ওটা সোনাই, একদম খাঁটি সোনা। বলো কি, সোনা? ওখানে সোনা আসবে কি করে? সোনাটা কি জগাই বা রতনের কারো? আমারও সেটাই মনে হয়েছিল প্রথমে, তাই ভাবলাম একবার জগাইয়ের বাড়ি যাব। রাস্তায় একটা টেলিফোন বুথ থেকে হালদার মশাইকে ফোন করে জগাইয়ের ঠিকানাটা জোগাড় করলাম। তা কিছু পেলে ওর বাড়িতে গিয়ে? ওর বাড়ি পৌঁছেই দেখলাম শোকের ছায়া। বিকেল 4:30 নাগাদ বাড়ির লোকেরা মরদেহ দাহ করে ফিরেছে। বাড়িতে তার স্ত্রী, দুটো ছেলে আর এক ভাই থাকে। জগাইয়ের বয়স ছিল 45 বছর। তার ছেলে দুটো এখনো ছোট, কারোর বয়সই 20-র বেশি নয়। আর ওর ভাইয়ের বয়স 39 বছর। স্ত্রী ইন্দু শোকে একেবারে ভেঙে গেছেন। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কি আর করা যাবে, ভাগ্যের পরিহাস। কিন্তু ওদের সাথে কথা বলে কোনো সূত্র কি পেলে? সূত্র পেয়েছি তা ঠিক বলবো না, তবে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই পেয়েছি। এরপর ব্যোমকেশ যা বলল তা অনেকটা এই রকম। জগাই প্রায় 16 বছর ধরে হরিপদ বাবুর কারখানায় কাজ করতেন। প্রথম মালিকের সঙ্গে খুব একটা সদ্ভাব না থাকলেও পরের দিকে সে মালিকের প্রিয় হয়ে ওঠে। মালিকের সঙ্গে তার এই দহরম মহরম গত 2-3 বছরে বেশ বেড়েছিল। জগাই প্রায় রাতে বাড়িতে আসতো না, বলতো কারখানায় কাজ আছে। কারখানায় ঠিক কোন জায়গায় কাজ করতো জগাই, সেটা ওর বাড়ির লোক জানে না। জগাইয়ের কাছে সোনা বলতে শুধু একটা সোনার আংটি ছিল, কিন্তু সেটা সে অনুষ্ঠানের দিন ছাড়া কখনো পরতো না, আর সেটা এখনো ওর বাড়িতেই আছে। এতটা পর্যন্ত শুনে আমি বললাম, তার মানে আংটিটা জগাইয়ের নয়? না, জগাইয়ের নয়। আর এটা ভুলে যেও না অজিত, যে জিনিসটা আদৌ আংটি নাকি অন্য কিছু সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। তাহলে এখন? কালকে রতনের বাড়িতে খোঁজ নিতে হবে। শুভরাত্রি অজিত, আমি উঠি, কয়েকটা কাজ আছে। এই বলে ব্যোমকেশ নিজের ঘরে চলে গেল। আমি আমার ঘরে গিয়ে কিছুক্ষণ কাজ করে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে দেখলাম ব্যোমকেশ বসার ঘরে খবরের কাগজ পড়ছে। তার ভ্রু কুঞ্চিত। সেই ভ্রুয়ের কুঞ্চন আমার অচেনা নয়। ব্যোমকেশকে কোনো একটা বিষয়ে প্রচণ্ড বিচলিত করে তুলেছে। আমি মুখ ধুয়ে এসে ওর কাছে বসলাম। বললাম, কি হয়েছে, তোমায় এত চিন্তিত লাগছে কেন? ভাইয়া, ও উঠে পড়েছ? এই দেখো, এই খবরটা পড়ো। এই বলে ব্যোমকেশ আমার দিকে আজকের কাগজটা এগিয়ে দিল। ও যে খবরটার দিকে ইঙ্গিত করলো সেদিকে চোখ দিলাম। খবরটার শিরোনাম, খাস কলকাতা শহর থেকে ডাক্তার নিখোঁজ। খবরটা সংক্ষেপেই এখানে উল্লেখ করছি।
গত পরশু সন্ধ্যার পর থেকেই নিখোঁজ বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও গবেষক ডাক্তার অনিমেষ রায়। ওই দিন সন্ধ্যায় শেষবার তাকে দেখা যায় নিজের চেম্বারেই। পুলিশ খোঁজ চালাচ্ছে গতকাল থেকেই, কিন্তু এখনও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। পরিবারের সকলে উৎকণ্ঠা ভরা মনে একটা খবরের আশায় বসে রয়েছে। খবরটা পড়া শেষ করে ব্যোমকেশকে বললাম, হ্যাঁ সে তো পড়লাম, কিন্তু এই খবরে তুমি এতটা চিন্তিত কেন? ওহ ভাইয়া, তুমি চোখ থাকতেও অন্ধ নাকি? কেন, কি হলো আবার? না বললে বুঝবো কি করে বলো তো? ডাক্তারের চেম্বারের ঠিকানাটা খেয়াল করলে না বন্ধু? ওর কথায় আর একবার ভালো করে দেখলাম ঠিকানাটা। এবার আমারও চমকে ওঠার পালা। চেম্বারের ঠিকানা আর ওই কারখানার ঠিকানা প্রায় একই। মানে চেম্বার আর কারখানার মধ্যে দূরত্ব মাত্র 5 থেকে 7 মিনিটের। আমি বললাম, তাহলে কি এই ডাক্তার অনিমেষ রায়ের চেম্বার আর হরিপদবাবুর কারখানার মধ্যে কোনো যোগাযোগ রয়েছে? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে। বিষয়টা নিতান্ত কাকতালীয় বলে মনে হয় না। ঠিক যে সন্ধ্যার পর থেকে ডাক্তারবাবু নিখোঁজ হলেন, সেই রাতেই আগুন লাগলো কারখানায়। না অজিত, না, ব্যাপারটাকে আর খুব একটা সরল বলে তো মনে হচ্ছে না। হে, এই পর্যন্ত বলে ব্যোমকেশ উঠে গেল তার শোয়ার ঘরে। শুনতে পেলাম সে হালদারবাবুকে টেলিফোন করল। কি কথাবার্তা হলো তা ঠিক শুনতে পেলাম না। মিনিট 10 পর ও ঘর থেকে বেরিয়ে আমি ওকে বললাম, তো ইন্সপেক্টর সাহেবের সাথে কি কথা হলো? দুটো কথা বললাম। প্রথমত ওনাকে খোঁজ নিতে বললাম যে হরিপদবাবুর নামে ওই কারখানার কোনো ইন্স্যুরেন্স ছিল কিনা, আর থাকলে তার অর্থগত পরিমাণটা কত। দ্বিতীয়ত আমি ওনাকে বলেছি এই অগ্নিবিধ্বস্ত কারখানা থেকে পাহারা তুলে নিতে, আর মালিককে খবর পাঠাতে যেন কারখানার কাজকর্ম যত শীঘ্র সম্ভব শুরু করতে। কিন্তু তুমি হঠাৎ পাহারা তুলে নিতে বললে কেন? এতে তো আমাদেরই তদন্তের সমস্যা হবে। আসলে বুঝলে ভাইয়া, আমরা এখন তদন্তের এমনই একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের কাছে আর সূত্র নেই। আমরা একটা জায়গায় যেন আটকে গেছি। আমাদের এগোতে হবে। আমার মন বলছে ওই কারখানাতেই কিছু একটা রহস্য আছে, আর এটাও বারবার মনে হচ্ছে কারখানা খুললেই যেন ওখানে কিছু একটা ঘটবে। কিন্তু তুমি তো এখনো কারখানার মালিকের সাথে কথাই বললে না। সবকিছু কি আর ওই গতে বাঁধা নিয়মে চলে অজিত? আর মনে রেখো, আগুন কিন্তু সবসময় শুধু জ্বলে না, বরং কথা বলে। ব্যোমকেশের শেষ কথাগুলো বুঝতে পারলাম না, তাই জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে ভাইয়ের দিকে তাকাল। কিন্তু ও যেন আমাকে আর কোনো গুরুত্বই দিল না। উঠে দাঁড়িয়ে বলল, চলো অজিত, তৈরি হয়ে নাও, বেরোবো, থানায় যেতে হবে। এবার কারখানার কর্মচারীদের জিজ্ঞাসাবাদের পালা। আমরা মিনিট 15-র মধ্যে বেরিয়ে পড়লাম। একটা ট্যাক্সি ধরে আমি আর ব্যোমকেশ গেলাম থানায়। যাওয়ার পথে ব্যোমকেশ আর কোনো কথা বলল না। সেখানে পৌঁছে আমরা প্রথমে গেলাম গোবিন্দবাবুর ঘরে। ভদ্রলোক নিজের কামরাটাকে বেশ সাজিয়েছেনই বলতে হবে। আমরা প্রবেশ করতেই হালদার মহাশয় খাতির করে বসালেন। বেয়ারাকে দিয়ে চা আর জলখাবারও আনালেন। এর ফাঁকে ব্যোমকেশ ওনাকে জিজ্ঞেস করলো, লোকগুলোকে এনেছেন এখানে? হ্যাঁ ব্যোমকেশবাবু, ওদেরকে ইন্টারোগেশন রুমে বসিয়েছি, আর আপনি যে ইন্স্যুরেন্সের খোঁজ নিতে বলেছিলেন সেটাও পেয়ে গেছি। বাহ, বেশ তাড়াতাড়ি খবর জোগাড় করেছেন দেখছি। তা কি কি জানতে পারলেন? হরিপদবাবু একটা বেসরকারি সংস্থায় প্রায় 10 বছর আগে একটা বীমা করিয়েছিলেন তার কারখানার নামে। তাতে ধরুন পরশুর ওই ক্ষয়ক্ষতি বাবদ তিনি পাবেন প্রায় নগদ 60,000 টাকা। এবং মজার ব্যাপার হলো, হরিপদবাবু গতকালকেই সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন, এমনকি উপযুক্ত প্রমাণ দেখাবেন বলে বীমার টাকাও ক্লেম করেছেন। বুঝলাম গোবিন্দবাবু, আপনি ওনাকে কারখানা খোলার ব্যাপারটা বলেছেন তো? হ্যাঁ ব্যোমকেশবাবু, সবটাই জানিয়েছি, আর এটাও বলেছি যে আজকে বেলায় আপনি ওনার বাড়ি যাবেন জিজ্ঞাসাবাদের জন্য। বেশ, চলুন এবার যাই ইন্টারোগেশন রুমে। চলো অজিত, তুমিও এসো। এরপর আমরা 3 জন গেলাম ইন্টারোগেশন রুমের দিকে। সেখানে গিয়ে দেখলাম 4 জন বসে আছে। তাদের নাম পটা, হরেন, রঞ্জিত আর মতি। ব্যোমকেশ জেরা শুরু করলো। প্রথমে এলো পটা। তোমার নাম তো পটা? আগে হ্যাঁ স্যার। আচ্ছা পটা, তোমরা কি রোজ কারখানার মূল অংশেই থাকতে কাজের পর? না তো স্যার,
আমাদের থাকার জায়গা কারখানা থেকে একটু দূরে, ওই 10 মিনিটের পথ হবে। আমাদের কাজ ওই সন্ধে 6টা অবধি হয়, তারপর ওই কাজ সেরে আমরা ওখানেই ফিরে যাই। আমরা বলতে কারা? আগে আমি আর হরেন, রতনের বাড়ি আর একটু দূরে, আর রঞ্জিত থাকে ওই পাশের বস্তিতে। আচ্ছা বেশ, তাহলে যেদিন আগুন লাগলো কারখানায় সেদিন তোমরা ওখানে কেন ছিলে? আগে স্যার, সেদিন ছিল ওই মালিকের জন্মদিন। মালিক টাকা পাঠিয়েছিলেন খাওয়া দাওয়া করার জন্য। তাই কাজ শেষ হয়ে গেলেও আমরা 5 জন, মানে আর কি ওই আমি, হরেন, মতি, রঞ্জিত আর ওই রতন, আমরা রয়ে যাই ওখানে। বেশ একটু খাওয়া দাওয়া হয়। স্যার, আপনাকে লুকোবো না, একটু নেশাও করেছিলাম বটে, তাই আর ওখান থেকে উঠে চটজলদি বাড়ি যেতে পারিনি। রতন, মতি আর রঞ্জিত কি অবস্থায় ছিল? মতি নেশা করেনি স্যার, তাই খাওয়া দাওয়ার পরে সে চলে গেল। আর রঞ্জিতও বাড়ি চলে যায়, আর রতনটা রয়ে গেল ওই আমাদের সঙ্গেই। আচ্ছা বটা, আমাকে একটা কথা বলো তো, রতনের মধ্যে তুমি কি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলে? আগে কই সেরকম কিছু তো না স্যার। তবে তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কি মনে পড়লো? আগে স্যার, সেটা ঠিক অস্বাভাবিকতা নয়, কিন্তু তাও বলি আপনাকে। হ্যাঁ বলো, কিচ্ছু লুকিও না, যা মনে পড়ছে সবটা বলো। বেশ কয়েকদিন আগের কথা স্যার। দুপুরে তখন কাজ চলছিল। ওই রতন কেন জানি না একবার বাইরে গেল, মিনিট 5 পরে আবার ফিরে এলো হন্তদন্ত হয়ে। আমি ওকে বললাম যে কিরে কি হয়েছে, কিন্তু স্যার ও আমায় কিছুই বলল না। ব্যাপারটা পুরোই এড়িয়ে গেল। বুঝলাম। আর কিছু মনে পড়ছে পটা? আগে হ্যাঁ স্যার, এই পরশু দিন আমরা যখন একসঙ্গে মদ খাচ্ছিলাম, তখন রতন একবার বলে ওঠে, কাজটা ভাবছি ছেড়ে দেবো ভাই, বুঝলি। এখানে এখানে কিছু একটা গন্ডগোল আছেই, কিছু একটা গন্ডগোল আছেই। স্বভাবতই আমরা জানতে চাইলাম যে কি গন্ডগোল। ও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই আমরা কিছু একটা মানে কারোর পায়ের আওয়াজ পেয়ে চমকে উঠি, আর তাই স্যার ওর কথাটা শেষ হয় না। কি এসেছিল তখন, মনে আছে তোমার পটা? আগে হ্যাঁ স্যার, ওই ডাক্তারবাবু এসছিলেন। ডাক্তারবাবু? কোন ডাক্তারবাবু? অনিমেষ রায়? আগে হ্যাঁ স্যার, আপনি কি ওনাকে চেনেন? না, সেভাবে চিনি না। রাখো ওসব কথা, আগে বলো ডাক্তারবাবু কি প্রায় আসতেন ওখানে? হ্যাঁ স্যার, ডাক্তারবাবু তো মালিকের বিশেষ বন্ধু হন, প্রায় আসতেন। সেই সন্ধ্যায় ডাক্তারবাবু কতক্ষণ ছিলেন ওখানে? তা তো ঠিক বলতে পারবো না স্যার। আমাদের কাছে এসে তো সেদিন ডাক্তারবাবু শুধু ওই মালিক কোথায় আছে সেটাই জানতে চেয়েছিল, তারপর তো আর কিছু। মালিক কোথায় ছিলেন সেদিন? আগে স্যার, ওই কারখানার পিছনে মালিকের একটা বড় অফিস রয়েছে, সেখানেই তিনি ছিলেন ওই সন্ধ্যায়। তারপর তো আমরা নেশা করে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম স্যার, তাই আর কিছু মনে নেই আর কি। আগুন যে লেগেছে তা তোমরা কখন টের পেলে? আগে ওই রাত্রির 2টো হবে। ধোঁয়া আর পোড়া গন্ধে আগে হরেনের আর তারপর আমার ঘুম ভাঙে, আর তখনই দেখি যে রতন পাশে নেই। আচ্ছা বেশ, এবার বলো, তুমি কি এ বিষয়ে নিশ্চিত যে কাটা হাতটা পাওয়া গেছে সেটা রতনের? আগে স্যার, প্রথমে তো বিশ্বাস হয়নি, কিন্তু স্যার রতনের তো কোনো খোঁজ পাওয়াই যায়নি এই 3 দিনে। তাই এখন তো একরকম নিশ্চিত স্যার, ওটা রতনেরই পোড়া হাত ছিল স্যার, ওটা রতনেরই পোড়া হাত ছিল। এই বলে কেঁদে ফেললো পটা চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি উত্তেজিত কণ্ঠে বললাম, ব্যোমকেশ সেই ডাক্তার। ব্যোমকেশ আমার দিকে ফিরে একটা বাঁকা হাসি দিল। ইতিমধ্যে ঘরে এসে ঢুকেছে যে সে আর কেউ নয়, হরেন। ব্যোমকেশ ওকে সামনের চেয়ারটায় বসতে বলল। হরেনের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ব্যোমকেশ তার জিজ্ঞাসাবাদ শুরু করলো। জিজ্ঞাসাবাদের প্রথম পর্বটা ছিল পটার সাথে। হরেনকে করা প্রশ্নগুলোও ছিল হুবহু একই, আর উত্তরগুলোও ছিল সবই এক। শুধু যে অংশটা গুরুত্বপূর্ণ সেটাই না হয় এবার বলি। ব্যোমকেশ হরেনকে জিজ্ঞেস করল, তোমাদের কারখানায় যে গোডাউনগুলো রয়েছে সেগুলো তো দেখলাম বিভিন্ন রাসায়নিক ও আরও নানান দ্রব্য রাখা, কিন্তু 2টো গুদাম আছে যেগুলো অন্য সবকটার থেকে একটু বিচ্ছিন্ন।
তুমি বলতে পারো ওখানে কি রাখা হয়? আগে আগে না বাবু, আসলে আমাদের ওই ঘরে ঢোকার অনুমতি ছিল না। অনুমতি না থাকার কোনো বিশেষ কারণ? জানি নে বাবু, মালিকের মানা ছিল ও ঘরে কেবল খুব দরকার হলে মালিক যেতেন, আর মালিক গেলে সাথে করে মতিকে নিয়ে যেতেন। মতিকে নিয়ে যেতেন? কেন শুধু মতি কেন? মতি তো মালিকের খাস লোক বাবু। বুঝলাম। আচ্ছা হরেন, তোমাদের কখনো কৌতূহল হয়নি যে ওই ঘরে কি আছে? আগে তা হয়নি আবার। মতিকে তো মাঝে মধ্যেই জানতে চাইতাম ওর কাছে যে ওই ঘরে কি আছে। মতি হয় এড়িয়ে যেত, না হলে বলতো মরা গরু ছাগল আর নোংরা আবর্জনা থাকে ওখানে। একবার তো আমি নিজেই দেখতে গেছিলাম ওই ঘরের তালা ভেঙে, কিন্তু মতি আমায় দেখে ফেলে। সে আমায় শাসিয়েছিল যে এইসব আর যেন আমি চেষ্টা না করি, আর যদি আবার করি তাহলে সে মালিককে বলে আমার চাকরি খেয়ে দেবে। তারপর থেকে আর ওই মুখো হইনি। আমরা আদার ব্যাপারী বাবু, জাহাজের খবর জানতে গিয়ে নিজের লোকসান করে লাভ কি বলুন তো? আচ্ছা বেশ। জগাই লোকটা কেমন হে হরেন? জগাই জগাই তো খুব খারাপ বলে জানি নে। মালিকের ডান হাত বলতে পারেন। মালিক কোনো ডিল ফাইনাল করতে গেলে জগাইকে নিয়ে যেতেন। কি করে যে বেচারাটা আগুনে পুড়ে গেল, উফ, সবই ভাগ্য। আচ্ছা ডাক্তার অনিমেষ রায়কে চেনো তুমি? আগে হ্যাঁ বাবু, চিনি বই কি। খুব ভালো মানুষ। উনি আমাদের প্রতিবার পুজোয় টাকা দিতেন ভালোবেসে। মালিকেরও তো খুবই ভালো বন্ধু ছিলেন উনি। আমাদের শরীর খারাপ করলে উনিই তো ওষুধ বাতলে দিতেন। কিন্তু উনি তো মনের অসুখের ডাক্তার, তাহলে তোমার ওষুধ দিতেন কেমন করে? আগে ওনার তো নিজের হাসপাতাল আছে, পাগলদের এনে রাখেন ওখানে। এই তো আমাদের কারখানার কাছে হাসপাতাল, কিন্তু হাসপাতালে ডাক্তারবাবু সব রোগের ওষুধই দেন। আচ্ছা বুঝলাম হরেন, অনেকগুলো ভালো ভালো তথ্য দিয়েছো তুমি। এবার তুমি আসতে পারো। হরেন ঘর থেকে বেরিয়ে গেল। আমি ব্যোমকেশকে বললাম, এসব কি হচ্ছে? সব কিছুই তো কিরকম গুলিয়ে যাচ্ছে গো আমার। এই তো সবে শুরু, জল এখনো অনেক দূর গড়াবে। এরপর ঘরে এলো রঞ্জিত। দেখলাম ব্যোমকেশ রঞ্জিতকে নতুন কিছু জিজ্ঞেস করলো না। 5-6 মিনিটের সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদ শেষে রঞ্জিত চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ঘরে ঢুকলো মতি। মুখে একটা অদ্ভুত উগ্র ভাব, যেন কাউকেই তোয়াক্কা করে না। ব্যোমকেশ কিছু বলার আগেই সে সামনের চেয়ারটায় বসল। ব্যোমকেশ তাকে খানিকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করে বলল, মতি, যেদিন তোমাদের কারখানায় আগুন লাগলো সেদিন তুমি সন্ধ্যায় কখন বাড়ি গিয়েছিলে? তা ধরুন ওই 8টার সময় হবে। সেদিন মালিকের জন্মদিন ছিল, তাই বিকাল থেকে সন্ধ্যা কারখানাতে ফুর্তি করছিলাম আমরা। তারপর ওই রতন, হরেন আর পটা রয়ে গেল। প্রথমে রঞ্জিত আর তারপর আমি বাড়ি চলে আসি। আচ্ছা বেশ, আগুন লাগার খবরটা পেলে কোত্থেকে? আগে মালিকই টেলিফোন করে জানিয়ে দিয়েছিলেন। আচ্ছা তোমার বাড়িতে টেলিফোন আছে? হ্যাঁ আছে, মালিকই ব্যবস্থা করে দিয়েছিলেন। বুঝলাম। আচ্ছা এই রতন ছেলেটা কেমন ছিল? 1 নম্বরের বজ্জাত। কাজে মন ছিল না, খালি মালিকের কাছে ব্যাকরা দেওয়ার চেষ্টা করতো। মরে গিয়ে ভালোই হয়েছে বেটা। তোমার কথায় স্পষ্ট যে তুমি রতনকে পছন্দ করতে না। সে না হয় হলো, কিন্তু এবার আমায় বলো, সেদিন যখন আগুনের মধ্যে থেকে ওই পোড়া হাতটা উদ্ধার হলো, তখন কি তুমি ওখানে ছিলে? হ্যাঁ ছিলাম, সবটাই দেখেছি। আচ্ছা তুমি কি নিশ্চিত যে হাতটা রতনেরই? একদম স্যার, ওই হাত আমার চেনা। ওটা নিঃসন্দেহেই রতন। ঠিক আছে। শুনলাম তুমি নাকি মালিকের খাস লোক। কে বললো আপনাকে এসব? ওই হরেন ব্যাটার ছেলেই নিশ্চয়। কে বললে সেটা বড় কথা নয়, কথাটা ঠিক কিনা সেটা বলো। মালিক আমার কাজে খুশি হয়ে আমাকে অন্যদের থেকে একটু বেশি স্নেহ করেন আর কি। তাই হিংসে করে মরে ওই হরেন আর পটারা। থাক ওসব কথা। তোমাদের কারখানায় যে গোডাউনগুলো রয়েছে সেগুলোতে তো সর্বদাই আমি দেখলাম, কিন্তু 2টো গুদাম আছে যেগুলো অন্য সব কটার থেকে একটু আলাদা। সেগুলোতে নাকি শুধু তুমি আর মালিক ঢোকো, বাকিদের নাকি ঢোকা বারণ। আচ্ছা এমন ব্যবস্থা কেন? আর কি আছে ওই ঘরে? ওটা তো মালিকের নির্দেশ। কেন এমন নির্দেশ তা তো ঠিক জানি না।
এই ঘরে সেরম কিছু নেই, পড়ে থাকে শুধু নোংরা আবর্জনা, ওই পশু পাখির পচা গলা মরা দেহ। সরকারি ভ্যাট থেকেই ওগুলো আনে, সার তৈরি করতে লাগে আর কি। আচ্ছা বেশ। আচ্ছা মতি, তুমি কি জানো ডাক্তার অনিমেষ রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না দুদিন ধরে? ব্যোমকেশের এই প্রশ্নে মতি ভূত দেখার মতো করে চমকে উঠল। তারপর একটু থমকে নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বলল, কে 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 অনিমেষ রায়? রায় ওই যার চেম্বার আছে কারখানার কাছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছ একদম। উনি তো তোমার মালিকের বন্ধু ছিলেন। হ্যাঁ তা তো ছিলেন, কিন্তু ওকে যে পাওয়া যাচ্ছে না সে নিয়ে আমি কিছু শুনিনি। ব্যোমকেশ এক দৃষ্টিতে মতির দিকে তাকিয়ে রইল। তারপর বলল, সবটা সত্যি বললে তুমি ভালো করতে মতি। এই যে কথা গোপন করছো তাতে কিন্তু তোমারই বিপদ বাড়বে। কোন কোন কথা? আমি কিছুই গোপন করছি না। না না না। যাকে ওসব কথা বাদ দাও, এবার বলো জগাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? জগাইদা খুব ভালো মানুষ ছিল স্যার। ওই লোকটা যে কেন এমন অকালে চলে গেল জানি না। মালিকের কোনো দরকারে তো আমাকে আর জগাইদাকেই পাঠাতো। আচ্ছা বেশ, এবার তুমি আসতে পারো মতি। কাল থেকে তো কারখানা খুলছে, কাজে আসবে তো? হ্যাঁ সে তো আসতেই হবে, রুজি রোজগার তো আর বন্ধ করলে চলবে না। এইবার মতি ঘর থেকে বেরিয়ে গেল। আমি বললাম, কি বুঝছো ভায়া? কেসটা যতটা সহজ ভাবছিলাম ততটা নয় হে অজিত, অনেক রহস্য আছে। আর এই মতি ও কিছু কথা গোপন করছে, কিন্তু সেটা যে ঠিক কি তা বুঝতে হলে আরো গভীরে ঢুকতে হবে কেসটার। না চলো এবার বেরোনো যাক, হরিপদবাবুর বাড়িতেও তো যেতে হবে। এরপর আমরা অফিসার গোবিন্দ হালদারের সাথে সাক্ষাৎ করে হরিপদবাবুর বাড়ির পথে রওনা হলাম। বেরোবার আগে ব্যোমকেশ গোপনে গোবিন্দবাবুকে কিসব যেন বলে এলো। আমরা বেরোবার সময় গোবিন্দবাবু আমাদের পুলিশি গাড়ি দিতে চাইছিলেন যাতায়াতের জন্যে, কিন্তু ব্যোমকেশ রাজি হলো না। তাই আমরা একটা ট্যাক্সি ভাড়া করেই হরিপদবাবুর বাড়ির পথে রওনা দিলাম। প্রায় 15 মিনিট পরে আমাদের গাড়ি যেখানে থামলো সেই জায়গাটা কিছুটা শুনশান। ট্যাক্সি থেকে নেমে দেখলাম একটা 3 তলা বাড়ি, রং সাদা, সামনে লোহার দরজা, আর গাড়ি রাখার ঘরটাও আমাদের নজর এড়ালো না। বাড়ির চেহারা দেখে এটুকু স্পষ্ট যে বাড়ির কর্তা বেশ ধনী ব্যক্তি। আমরা মূল বাড়িতে প্রবেশ করতেই স্বয়ং গৃহকর্তা হরিপদবাবু এসে আমাদেরকে অভ্যর্থনা করলেন। তার বয়স ওই 50-এর কাছে। আমি আর ব্যোমকেশ ওনার বসার ঘরের সোফাতে গিয়ে বসলাম। ঘরের মধ্যে নানাবিধ আসবাব, সবই বেশ দামি। হরিপদবাবু তার বিয়ারাকে আমাদের জন্য চা আর জল খাবারের হুকুম দিতে বাইরে গেলেন। এর মধ্যেই দেখি ব্যোমকেশ উঠে গিয়ে ঘরটার এদিক ওদিক কি সব দেখতে লাগলো। বেশ কয়েকটা ড্রয়ারও ঘেঁটে দেখল, কিন্তু হরিপদবাবু ফেরার ঠিক আগেই আবার সস্থানে এসে বসে পড়ল। উফ, ব্যোমকেশও না, কখন যে কি করে কোনো ঠিক নেই। কিছু সময় পরে হরিপদবাবু ঘরে ফিরে এসে বসলেন। এরপর ব্যোমকেশের দিকে ফিরে হরিপদবাবু বললেন, আরে গোয়েন্দা মশাই যে, আমার বাড়িতে কিসের খোঁজে আগমন? হরিপদবাবু, আপনার একটু ভুল হচ্ছে। আমি গোয়েন্দা নই, সত্যান্বেষী। আর আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেও সেগুলো যথাযথ উত্তর জানতেই আমার এখানে আসা। তা বেশ, তা বেশ, বলুন বলুন বলুন, কি জানতে চান? যদিও আমি পুলিশকে সবটাই বলেছি, তাও আপনার অনুরোধটাও না হয় রাখলাম। আচ্ছা হরিপদবাবু, আমাকে বলুন যে আপনার এই কারখানার কি কোনো ইন্স্যুরেন্স ছিল? আগে হ্যাঁ ছিল, আর সেটা বাবদ এই আগুন লেগে যাওয়া ক্ষতির জন্যে আমি পাবো 50,000 টাকার বেশি। কিন্তু আপনি কি বলতে চাইছেন? আমি ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্যে কারখানায় অগ্নিকাণ্ড ঘটিয়েছি? আমি কিন্তু বলিনি হরিপদবাবু, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। আমি তো কেবল জানতে চেয়েছি। ছাড়ুন না সব, আমাকে বলুন আপনার কারখানায় যে রতন ছেলেটি কাজ করতো সে কেমন? 1 নম্বরের ফাঁকিবাজ বেয়াদব মশাই ওই রতনটা। আমার কাজে সব সময় ভাঙচি দিতে চাইতো। ওকে হয়তো আর কয়েকদিনের মধ্যেই আমি ছাঁটাই করতাম, তা বেটা ছেলে মরে গেছে, ল্যাটা চুকেছে। হরিপদবাবুর এই কথা শুনে মনে মনে ভাবলাম, লোকটা ধনী হলেও
হৃদয়ে নির্মমতার কোনো কমতি নেই। ব্যোমকেশ গলাটাকে আরেকটু গম্ভীর আর তীক্ষ্ণ করে বলল, জগাইয়ের কি আপনার সঙ্গে এর মধ্যে কোনো ঝামেলা হয়েছিল? কই না তো, ঝামেলা হতে যাবে কেন? অত ভালো ছেলেটা যে কি করে চলে গেল, হায় ঈশ্বর। বুঝলাম। আচ্ছা, হরিপদবাবু যে রাত্রে অগ্নিকাণ্ড হলো সেই সন্ধ্যায় ডাক্তার অনিমেষ রায় আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন? হরিপদবাবু প্রশ্নটা শুনে একটু থমকে গেলেন। তারপর যেন সবটা গুছিয়ে নেওয়ার ভাব করে বললেন, অনিমেষ আমার অনেক দিনের বন্ধু। যেদিন আগুন লাগে ওই দিন ছিল আমার জন্মদিন, তাই ওকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমার অফিসে। বুঝলাম। আপনার অফিস থেকে খাওয়া দাওয়া সেরে ডাক্তার কোথায় গেলেন? আমার অফিসে সব মিটলো ওই ধরুন ওই রাত 9:30 নাগাদ। তারপর তো অনিমেষ বেরিয়ে গেল, বলল চেম্বারে যাচ্ছে। এরপর যে কোত্থেকে কি হয়ে গেল, বেঘরে মারা পড়লো ভালো মানুষটা। ওহ, কিছুই বুঝতে পারছি না। এরপর হঠাৎই উঠে দাঁড়ালো ব্যোমকেশ। এবার আমরা আসি হরিপদবাবু, কালকে কারখানা খুলুন, আশা করি সব ভালো হবে। এই বলে ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে গেল। ওর দেখা দেখে আমিও প্রস্থান করলাম। হরিপদবাবুর মুখ দেখে বুঝতে পারলাম ভাইয়ার এই হঠাৎ প্রস্থানে তিনি যার পরে নাই অবাক হয়েছেন। অবশ্য আমিও যে অবাক হইনি তা নয়। বাইরে বেরিয়ে ব্যোমকেশকে বললাম, কি হলো, হঠাৎ করে বেরিয়ে এলে যে এরকম? ব্যোমকেশ আমার কথার কোনো জবাব দিল না। বুঝলাম সে কিছু একটা বুঝতে পেরেছে। সে শুধু গটগট করে হেঁটে চলল আর একটার পর একটা সিগারেট ধ্বংস করতে থাকলো। হঠাৎ ব্যোমকেশ একটা খাবারের দোকানে ঢুকে একটা চেয়ার টেবিল দখল করে বসে পড়ল। আমাকে দেখে বলল, বড় খিদে পেয়েছে ভাইয়া, চলো আগে পেট পুজো করে নি। এই বলে সে ভাত, ডাল, আলু ভাজা আর পাবদা মাছের ঝোলের অর্ডার দিয়ে দিল হোটেলের এক বিয়ারাকে। এরপর আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি বাড়ি ফিরে যাও, এখান থেকে সোজা একটা ট্যাক্সি ধরো আর বাড়িতে পৌঁছে আমার প্রতীক্ষা করো। তুমি তুমি বাড়িতে ফিরবে না? না অজিত, আমার কয়েকটা কাজ আছে, আমাকে যেতে হবে। কি কাজ বলো তো? সব জানতে পারবে, সব খুব তাড়াতাড়ি জানতে পারবে। একটু ধৈর্য ধরো অজিত। আচ্ছা, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি আমি। কি দায়িত্ব? আমার অনুপস্থিতিতে কিছু টেলিফোন আসতে পারে, সেগুলো তোমাকে ধরতে হবে আর সব কথাগুলো মন দিয়ে শুনতে হবে। আমি সময় মতো তোমার থেকে জেনে নেব। তা না হয় হলো, কিন্তু যাবেটা কোথায় সেটা তো বলো। অজিত, বললাম তো সবুর করো, আর কিছু সময়ের মধ্যেই সবটা জানতে পারবে হে ভাইয়া। ঠিক আছে, তোমার হুকুম শিরোধার্য হে সত্যান্বেষী। কিন্তু আমায় শুধু এটুকু বলো যে তুমি কি বুঝতে পেরেছো রহস্যটা নিয়ে, কারণ আমি তো এখনও ওই অথই জলেতেই আছি। ব্যোমকেশ এক গরস ভাত মুখে তুলে বলল, কয়েকটা খুব দামি এবং অবাক করা সূত্র যে পেয়েছি তা অস্বীকার করব না। আর একটা বড় ধরনের পরিকল্পিত অপরাধ যে সংঘটিত হয়েছে সে নিয়েও আমি অনেকাংশে নিশ্চিত। কিন্তু ওই সূত্রগুলো যে ঠিক কোন সুতোয় বাঁধা সেটাই এখনো ভালো করে ধরতে পারছি না। অপরাধী কে তা কি তুমি বুঝতে পেরেছ? ব্যোমকেশ আবার খানিকক্ষণ চুপ। একটু সময় পর সে নিজেই নীরবতা ভাঙল। আমার দিকে তাকিয়ে বলল, আমার মন বলছে অপরাধী একজন নয়, একাধিক জনের সঙ্গে যুক্ত, কিন্তু কার ভূমিকা কি তা আমি নিজেও এখনো জানি না। আমি আর কিছু জিজ্ঞেস ওকে করলাম না। খাওয়া সেরে আমরা বড় রাস্তার দিকে হাঁটা লাগালাম। দুজনে দুটো সিগারেট ধরিয়ে এগোচ্ছিলাম যে যার মতো। রাস্তার দুধারে কিছুটা বিক্ষিপ্ত জঙ্গল। বড় রাস্তায় না ওঠা অবধি ট্যাক্সিও পাবো না। কেসটা নিয়ে এ কথা সে কথা ভাবতে ভাবতে যাচ্ছিলাম বেখেয়ালি হয়ে। হঠাৎ পাশের জঙ্গল থেকে একটা পাথরের টুকরো সজোরে কেউ ছুঁড়ে মারল ব্যোমকেশের গায়ে। ব্যোমকেশ এবার আর্তনাদ করে উঠল, কিন্তু পর মুহূর্তেই ধাওয়া করল জঙ্গলের ভিতরের দিকে। আমি তো তখনও হতবাক, দাঁড়িয়ে রয়েছি হতভম্বের মতো। কয়েক সেকেন্ড পর সজাগ হলাম আবার। দেখলাম আদলা পাথরখণ্ডটা পড়ে রয়েছে রাস্তার মাঝখানে। আমি সেটা তুলে নিলাম। বেশ ভারী, কম করে 250-300 গ্রামের তো হবেই। কিন্তু এ কি, একটা কাগজ দড়ি দিয়ে বাঁধা সেটার সঙ্গে। আমি দড়ির প্যাঁচ খুলে কাগজটাকে মুক্ত করলাম। দেখলাম তাতে লাল কালিতে লেখা, টিকটিকি, বেশি পিছনে লাগতে আসিস না, ধর থেকে মুড়ো আলাদা করে দেব।
বাঁচতে চাইলে সব ছেড়ে চলে যা। আমি ভয় পেলাম। এ যে দেখছি দিনে দুপুরে হুমকি, কিন্তু কে এই হুমকি দাতা? এইসবই ভাবছি, তার মধ্যে ব্যোমকেশ ফিরল। বললাম, ব্যোমকেশ, বলছি তোমার খুব বেশি লাগেনি তো? না, তেমন গুরুতর কিছু নয়, কিন্তু ব্যাটাকে ধরতে পারলাম না। এসব জঙ্গলের আড়ালে কোথায় যে মিলিয়ে গেল। এরপর আমি ব্যোমকেশকে ওই হুমকি চিঠিটা দেখালাম। ও খানিকক্ষণ নিঃশব্দে সেটা পড়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর হাসি থামিয়ে বলল, ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে। আমরা একদম ঠিক দিকে এগোচ্ছি, এভাবে হুমকি দেয় ভিতুরা। আমরা আবার হাঁটতে লাগলাম। বড় রাস্তায় পৌঁছতেই আমি একটা ট্যাক্সি পেয়ে গেলাম। ব্যোমকেশকে বিদায় জানিয়ে আমি বাড়ির পথে রওনা দিলাম। কি জানি এই দামাল ছেলেটার মাথায় কি ভূত চেপেছে, আবার যে কোথায় যাবে কি জানি। বাড়ি যখন পৌঁছালাম তখন দুপুর প্রায় 2টো। বসার ঘরে টেলিফোনের কাছে লেখালেখির কাজ নিয়ে বসলাম। কাজ করতে করতে কখন যে নিদ্রা দেবী আমার চোখে আশ্রয় নিলেন তা মনে পড়ছে না। ঘুম ভাঙল টেলিফোনের একটা কর্কশ শব্দ। আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে ফোনটা ধরলাম। লাইনের ও প্রান্তের গলাটা আমার বেশ চেনা, গোবিন্দ হালদার মশাই। ব্যোমকেশকে না পেয়ে তিনি আমায় বললেন ওকে যেন 2টো কথা আমি বলি। প্রথমত, সরকারি ভ্যাট থেকে যে ওই কারখানাতে বজ্রদ্রব্য আসে তা ঠিকই, আর দ্বিতীয়ত, ব্যোমকেশ কাল সকালে যা যা ব্যবস্থা করে রাখতে বলেছিল তার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। অবশ্য ব্যোমকেশ কি ব্যবস্থা নিতে বলেছে তা হালদার মশাই ভেঙে বললেন না। ফোন ছেড়ে আমি দেখলাম ঘড়ির কাঁটায় তখন বাজে বিকেল 4:15। আমি আর ঘুমালাম না, 1 কাপ চা করে এনে আবার নিজের কাজে মনোনিবেশ করলাম। দ্বিতীয় ফোনটা এলো ঠিক বিকেল 5টার সময়। এবার আর ওপারের গলার স্বর আমার চেনা নয়। ফোন করা সেই অজ্ঞাত পরিচয় লোকটা আমাকে বলল, অজিতদা, আমি প্রদীপ বলছি। ব্যোমকেশদা আমাকে হরিপদ বলে একটা লোকের ওপর নজর রাখতে বলেছিল। লোকটার কাছে অন্য একটা মজুর গোছের লোক পরপর 2বার দেখা করতে গেছে 45 মিনিটের ব্যবধানে। এই কথাটা দাদাকে জানিয়ে দিও। 2টো ফোনে যেন আমাকে কেসটা নিয়ে আবার ভাবতে বসালো। তাই নিজের কাজকর্ম লাটে তুলে আবার মনের মধ্যে কেসটা সম্পর্কিত নানান তথ্য তালগোল পাকাতে শুরু করলাম। কিন্তু ঘন্টাখানেক পরেও কিছুই ভেবে আর বার করতে পারলাম না। ঘোড়ার ডিম পাড়া ছাড়া আর কিছু হবে বলে তো আমার মনে হয় না। ঘড়িতে প্রায় 6:30 বাজতে যায়। ব্যোমকেশের কোনো পাত্তা নেই, সময় যেন আর কাটছেই না। ধীরে ধীরে ঘড়িতে 8টা বাজলো। 8:20 টেলিফোনটা আবার বেজে উঠল। আমি উঠে গিয়ে রিসিভারটা তুলে নিতেই যে গলা স্বরটা শুনলাম তা আমার অতি পরিচিত। লাইনে এবার ব্যোমকেশ। আমি ওকে বললাম, এই তুমি কোথায় হে, বাড়ি ফিরবে কখন? দারোগা গোবিন্দবাবু আর তোমার ইনফর্মার প্রদীপ ফোন করেছিল। এই বলে আমি ওকে সবটা সবিস্তারে বললাম, কোনো কথাই বাদ দিলাম না। সব কথা খুব মনোযোগ দিয়ে শুনে ব্যোমকেশ বলল, বাহ, খুব ভালো খবর শোনালে অজিত। আচ্ছা, এবার আমার কথা শোনো। কেসের সমাধান প্রায় হয়ে গিয়েছে, এখন শুধু চাই কিছু পোক্ত প্রমাণ। সেই প্রমাণ সংগ্রহের কাজেই এবার কিন্তু নামতে হবে। সে না হয় বুঝলাম, তা এবার আমায় কি করতে বলছো তুমি? আমি বাইরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, তুমিও তারকের দোকানে গিয়ে রাতের খাওয়াটা সেরে নাও। খাওয়া সেরে তারকের দোকানের সামনে দাঁড়িয়ে থেকো। ঠিক রাত 10টায় একটা কালো ট্যাক্সি তারকের দোকানে উপস্থিত হবে। ওই ট্যাক্সির ড্রাইভার তোমাকে বলবে কালো চুল, প্রত্যুত্তরে তুমি তাকে বলবে লাল শাড়ি। এরপর সে তোমায় গাড়িতে তুলে আমার কাছে নিয়ে আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে কিন্তু কেন হঠাৎ এমন ব্যবস্থা? অপরাধী সাবধান হয়ে গেছে অজিত, তাই আমাদেরকেও 10 গুণ সাবধানতা নিয়ে চলতে হবে। আচ্ছা, সাবধানতার কথা মনে পড়লো, আমার রিভলভারটা কোথায় জানো তো? হ্যাঁ জানি, কিন্তু আমরা যাব কোথায়? বেশি প্রশ্ন করো না অজিত, রিভলভারটা নিয়ে নেবে সঙ্গে মনে করে। আর যা কিছু বললাম সবটা মাথায় রেখো। কিছু আগুন সত্য লুকোতে নয়, প্রকাশ করতে চলে। যাকে, আমি ফোন রাখছি, শীঘ্রই দেখা হচ্ছে বন্ধু। ব্যোমকেশের শেষের কথাগুলো আমার মনে কেমন একটা শঙ্কার জন্ম দিল। তবুও মনকে শক্ত করে বাড়ি থেকে সব গুছিয়ে নিয়ে বেরোলাম ওই 9:15 নাগাদ। তারকের দোকানে রুটি মাংস খেয়ে সেখানেই অপেক্ষা করতে লাগলাম 1 কাপ লিকার চা নিয়ে। কাঁটায় কাঁটায় 10টা 5। একটা কালো ট্যাক্সি
দোকানের সামনে এসে দাঁড়ালো। ড্রাইভার নেমে এলো গাড়ি থেকে। লোকটা কে আমি চিনি না। দোকানের সামনে আমাকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে উদ্দেশ্য করে সে বলে উঠল, কালো চুল। সঙ্গে সঙ্গে ব্যোমকেশের বলা কথাগুলো মনে পড়ল। তাই বললাম, লাল শাড়ি। আসুন অজিত বাবু, গাড়িতে এসে বসুন। ব্যোমকেশ বাবুর নির্দেশ অনুসারে আপনাকে ওনার কাছে নিয়ে যাচ্ছি। ততক্ষণে আমার অবাক ভাবটা কেটে গেছে। তাই বললাম, আচ্ছা তা বেশ, কিন্তু ব্যোমকেশ আছে কোথায়? তা আছেন এখানে, উনি ঠিকই আছেন। আপনাকে অত চিন্তা করতে হবে না দাদা, একটু পরেই তো দেখা হবে। বুঝলাম ব্যোমকেশের নির্দেশ, তাই ও আমাকে বলবে না ভায়া এখন কোথায়। অন্ধকার রাস্তা দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি। প্রায় আধ ঘন্টা পরে একটা বাস স্ট্যান্ডের সামনে ট্যাক্সিটা থাম। ড্রাইভার বলল গাড়ি থেকে নেমে দাঁড়াতে। আমি তার কথা মতো নেমে দাঁড়ালাম। সে নিজেও নাম। তারপর বলল, আসুন আমার পিছে পিছে। আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে এখানে, আমরা কোথায়। ব্যোমকেশী বা এত রাতে এরকম জায়গায় করছেটা কি? ওর মতলব যে কি কিছুই বুঝতে পারছি না। রাতের বেলা এরকম শুনশান জায়গায় কখন কি বিপদ নেমে আসবে তার তো কোনো ঠিক নেই। মনে মনে বেশ রাগ হলো ওর ওপর। প্রায় মিনিট 10 হাঁটার পরে আমরা একটা ফাঁকা জায়গায় পৌঁছালাম। একটা বড় আর সুদীর্ঘ পাঁচিল চোখে পড়ল। কোনো একটা ঘেরা জায়গা। এটা কোথায় এসে পড়লাম রে বাবা? এইসবই ভাবছি, এমন সময় একটা ডাক শুনতে পেলাম। চাপা গলায় কে যেন ডাকলো, অজিত, এই অজিত, ডান দিকে দেখো। এতক্ষণে বুঝতে পেরেছি ব্যোমকেশ ডাকছে। মুহূর্তে ডান দিকে ফিরলাম। দেখলাম একটা গাছের কাণ্ডকে ধরে দাঁড়িয়ে আছে ও। আমি আর সেই ড্রাইভার ওখানে গেলাম। ব্যোমকেশ ড্রাইভারটাকে উদ্দেশ্য করে বলল, দুঃখিরাম, এবার তুমি যাও, গাড়িতেই অপেক্ষা করো, আমাদের কাজ মিটলে আমরা ওখানেই সাক্ষাৎ করব। এই শুনে ড্রাইভার লোকটি চলে গেল। এবার আমি উত্তেজিতভাবে ওকে বললাম, কোথায় আমরা, আর কেনই বা এসেছে এখানে? তোমাকে এতটা বিব্রত করার জন্য প্রথমেই ক্ষমা প্রার্থী অজিত। তবে শোনো, আমরা এখন আছি হরিপদবাবুর কারখানার পিছন দিকে। এই যে পাঁচিল দেখছো, আর ওপারই কারখানা আর তার সংলগ্ন গোডাউনগুলো। আর একটু রাত বাড়ুক, তারপর আমরা প্রবেশ করব ভিতরে। ভিতরে যাবে কি করে? পাঁচিল টপকানো তো অসম্ভব। আর কি দেখতে বা তুমি যাবে ভেতরে? পাঁচিল টপকাতে হবে না হে ভায়া, একটা জায়গায় পাঁচিল বেশ খানিকটা ভাঙা, ওখান দিয়ে দুজনে সহজেই পার হয়ে ভেতরে ঢুকে যেতে পারবো। সে না হয় হলো, কিন্তু কি করবে ভেতরে গিয়ে? অনেকগুলো জিনিসই তো দেখার আছে, কিন্তু রাতের বেলা যে কতটা কি করতে পারবো তা জানি না। তাহলে এই অসময়ে এই ভুতুরে জায়গায় এসে লাভটা কি হলো তা বলবে আমায়? লাভ আছে অজিত, লাভ আছে। আমার মন বলছে আজকে এই রাত্রেই এখানে কিছু একটা ঘটবে, যেটা অভিপ্রেত নয়। এই বলে ব্যোমকেশ থামল। আমিও আর কিছু জিজ্ঞেস করলাম না। রাত বাড়তে থাকলো। বেশ কয়েকটা সিগারেটের ধোঁয়া উড়িয়ে ব্যোমকেশ হঠাৎ বলে উঠল, চলো এবার এগোনো যাক। আমরা দুজন হাঁটতে শুরু করলাম। ব্যোমকেশ আগে, আমি তার পিছনে। মিনিট খানেকের মধ্যেই আমরা সেই উদ্দিষ্ট ভাঙা পাঁচিলের জায়গাটায় পৌঁছালাম। সেখান দিয়ে ভেতরে প্রবেশ করার পরে দেখলাম ঘুটঘুটে অন্ধকার। ব্যোমকেশ আমায় উদ্দেশ্য করে বলে উঠল, সাবধানে এসো অজিত, আমাকে অনুসরণ করো। আমি বাধ্য ছেলের মতো তাকে অনুসরণ করতে লাগলাম। ইতিমধ্যে ব্যোমকেশ আমার থেকে নিচের রিভলভারটা নিয়ে নিয়েছে। কিছুটা এগিয়ে আমরা একটা গাছের আড়ালে আশ্রয় নিলাম। এরপর যেন শুরু হলো এক অন্তহীন অপেক্ষা। দুজনেই চুপ। আস্তে আস্তে আমার চোখ যেন বন্ধ হয়ে আসছিল ঘুমে। এমন সময় শোনা গেল একটা পায়ের শব্দ। কেউ একটা আসছে। আমি সজাগ হয়ে উঠলাম। ও তো দেখলাম তৈরি। কিছু সময়ের মধ্যেই দেখলাম একটা লোক। সে ধীরে ধীরে অতি সন্তর্পণে এগোচ্ছে একটা নির্দিষ্ট গোডাউনের দিকে। কে লোক? ব্যোমকেশকে চাপা স্বরে বললাম, কে এটা? এখন কোনো কথা নয়। দেখলাম লোকটা একটা নির্দিষ্ট গোডাউনের কাছে পৌঁছেছে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ লাফ দিল ভায়া। শটান দাঁড়ালো লোকটার মুখোমুখি হয়ে। লোকটা ততক্ষণে আঁচ করতে পেরেছে যে পরিস্থিতি বেগতিক। সে ব্যোমকেশকে একটা লাথি মারার চেষ্টা করলো, কিন্তু পারল না। ব্যোমকেশ ততক্ষণে তাকে জাপটে ধরেছে। কিন্তু লোকটাও যেন দমে যাওয়ার পাত্র নয়। সেও অন্য হাতে বের করলো একটা ছুরি। এই দেখে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল আমার।
আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম ঘটনা প্রবাহের আকস্মিকতায়। কিন্তু মুহূর্তে সেটা কাটিয়ে উঠে একটা আদলা ইট তুলে নিলাম ওই লোকটাকে মারার জন্য। কিন্তু তার আগেই সে নিজের হাতের ছুরিটা গেঁথে দিল ব্যোমকেশের ডান কাঁধে। ব্যোমকেশ যন্ত্রণায় চিৎকার করে উঠল আর লুটিয়ে পড়ল। লোকটা তখন মুক্ত, সে প্রাণপণে দৌড় লাগাইছে। আমি ততক্ষণে হাতের ইটটা ফেলে ওকে ধরতে যাচ্ছি, দেখলাম যন্ত্রণায় ছটফট করতে করতেও ভায়া রিভলভারটা বের করে লোকটা যেদিকে পালালো সেদিকে পরপর বেশ কয়েকটা গুলি ছুটল, কিন্তু অন্ধকারে তার লক্ষ্য ভ্রষ্ট হয়। আমি ওর কাছে গিয়ে বসলাম, বললাম, ব্যোমকেশ, তুমি ঠিক আছো? কি গো, সারা দাও। জল। আমি এদিক ওদিক জলের সন্ধান করতে লাগলাম। একটু এগোতেই ডান দিকে একটা গোডাউনের পাশে চোখে পড়লো একটা টিউবওয়েল, তার পাশেই রাখা একটা বালতি আর মগ। আমি তৎক্ষণাৎ ওই বালতি করে জল নিয়ে হাজির হলাম ব্যোমকেশের কাছে। দেখলাম ও উঠে বসেছে। আমার চোখের সামনেই কাঁধ থেকে টেনে বার করলো ছুরিটা। ওহ, ব্যোমকেশের সহ্য ক্ষমতাকে কুর্নিশ। আমার আনা জলে সে রক্ত ধুয়ে ফেলল। আমি তার মাথায় আর ঘাড়ে জল দিতে থাকলাম। কিছু সময় পরে আর একটু ধাতস্থ হয়ে বলল, চলে গেল, যাবে আর কোথায়, ধরা সে পড়বে। শান্ত হও, শান্ত হও, চলো আগে গাড়ির কাছে চলো। এই বলে আমি ওকে ধরে ধরে গাড়ির কাছে নিয়ে যেতে লাগলাম। তখনও গড়াতে থাকা রক্তে ভিজে যাচ্ছে তার পোশাক, তবুও ভায়ার যেন সেই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ট্যাক্সির কাছে পৌঁছতেই ব্যোমকেশের অবস্থা দেখে অবাক হলো ট্যাক্সি ড্রাইভার। সে বলল, কি হলো ব্যোমকেশ দা? রক্ত, জামা কাপড় ভিজে লাল, চলুন চলুন হাসপাতালের পথ ধরি। আমি এই প্রস্তাবে সম্মতি জানাতে যাব এমন সময় ব্যোমকেশ বলল, না, বাড়ি নিয়ে চলো দুঃখীরাম। এই শুনে আমি যার পর নাই অবাক হলাম। বলে কি ছেলেটা, এত বড় ক্ষত তাও হাসপাতালে যাবে না? আমি উৎকণ্ঠা ভরা স্বরে বললাম, তুমি কি করতে চাইছো? এখন গাড়িতে উঠে বসো অজিত। হাসপাতালে যাওয়ার মতো সময় এখন আমাদের হাতে নেই। ফিরতি পথেই বিনোদ ডাক্তারের বাড়ি আর লাগোয়া চেম্বার, সেখানেই ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। এর উপর আমি আর কিছু বলতে পারলাম না। গাড়িতে উঠে বসলাম। গাড়ি ছুটতে শুরু করলো। মাঝপথে ভায়ার মুখ থেকে আর একটাও কথা বের হলো না। প্রায় 25 মিনিট পরে গাড়ি থামলো বিনোদ ডাক্তারের বাড়ির সামনে। বার দুয়েক ডাকাডাকি করতেই ডাক্তার দরজা খুললেন। ব্যোমকেশের অবস্থা দেখে তিনিও হতবাক। কিছু জিজ্ঞেস করার আগেই তিনি চিকিৎসার কাজটা শুরু করলেন। ব্যক্তির হাত যে চিকিৎসা শাস্ত্রে পাকা তা বলতেই হয়। ওর এক ওষুধেই মাত্র 10 মিনিটে বন্ধ হলো রক্ত। ব্যোমকেশ তখন রোগীদের শোয়ানোর খাটে এলিয়ে আছে। এরপর দক্ষ হাতে ক্ষত ব্যান্ডেজ করলেন ডাক্তারবাবু। বেশ গভীর ক্ষত। টিটেনাস দিলেন একটু পরেই। ডাক্তারবাবুর স্ত্রীও ইতিমধ্যে জেগে উঠেছেন। ব্যোমকেশের অবস্থা দেখে তিনিও সন্ত্রস্ত। ব্যোমকেশ যাতে দ্রুত শক্তি ফিরে পেতে পারে তাই ডাক্তারবাবুর স্ত্রী গরম চা আর স্যুপ করে আনলেন তার জন্য। আমাকে আর দুঃখীরামকেও চা দিলেন তিনি। প্রায় ঘন্টা দেড়েক পর থেকে ব্যোমকেশ যেন কিছুটা চাঙ্গা বোধ করতে থাকলো। হঠাৎ করে এসে বলে উঠল, ডাক্তারবাবু, আপনার বাড়ির টেলিফোনটা কোথায়? আমাকে এক্ষুনি একটা দরকারি ফোন করতে হবে। এই অবস্থায় ব্যোমকেশের এহেন প্রস্তাবে ডাক্তারবাবু অবাক হলেন, আর সেটাই স্বাভাবিক। কিন্তু ব্যোমকেশ দমে যাওয়ার পাত্র নয়। সে জানালো যে সে এখন প্রায় সম্পূর্ণ সুস্থ। ওষুধের প্রভাবে ব্যথাও নেই এখন। তাকে নাকি এই টেলিফোনটা করতেই হবে। অগত্যা ডাক্তারবাবু ইশারায় দেখালেন কোথায় টেলিফোন। ব্যোমকেশ নিজেই হেঁটে হেঁটে টেলিফোনের দিকে গেল। ভেতরে বসার ঘরে টেলিফোন। ওর গলা শুনতে পেলাম। হালদারবাবুকে ফোন করেছে ও। কি কথা হলো তা স্পষ্ট অবশ্য শোনা গেল না। মিনিট 5 মধ্যেই ও ফিরল। ফিরেই বলল, ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত রাতে আজ আপনাকে না পেরে হয়তো বড় ধরনের সমস্যায় পড়তে হতো আমাকে। আর কাকিমা, এত রাতেও যে আপনি আমাকে এতটা যত্ন করলেন তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ সবাই। এই বলে ডাক্তার দম্পতিকে বিদায় জানিয়ে আমরা বের হলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে নেমে ব্যোমকেশ বলল, দুঃখীরাম, তুমি এখানেই অপেক্ষা করো। আমরা পোশাক বদলে আবার বেরোবো আধ ঘন্টার মধ্যে। ব্যোমকেশের এই কথায় আমার আবার চমকে ওঠার পালা। বলে কি, এখনই আবার বেরোবে? ভোর 4টের সময়? এই কি ব্যাপার, কি আবার কোথায় বেরোবে বলছো গো? সবুর করো ভায়া,
আর তো কিছুক্ষণ তারপরেই হবে এই ঘৃণ্য নাটকের জবনিকা পতন। কি আর করা যাবে, অগত্যা বাড়িতে ঢুকে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে আবার বেরোবার প্রস্তুতি নিলাম। ভোর 4:15 আমাদের নিয়ে দক্ষিণামের ট্যাক্সি আবার রওনা দিল একই পথে। এবারেও পথে ব্যোমকেশ কোনো কথা বলল না, গাড়ি ছুটে চলল প্রায় একই পথে। ওর কথায় যা বুঝেছি, হরিপদবাবু এসবে অবশ্যই যুক্ত আছে। কিছু একটা গোপন চক্রান্ত যে এখানে চলছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু জগাই, রতন এরা মরল কেন? আর ডাক্তার অনিমেষটাই বা গেলেন কোথায়? এসব ভাবতে ভাবতে একসময় পৌঁছলাম যে জায়গাটায়, সেই জায়গাটায় আগেও এসেছি, হরিপদবাবুর বাড়ি। কিন্তু এবার বাড়ির বাইরের চিত্রটা একটু অন্যরকম। বাড়ির বাইরে দাঁড় করানো একটা সোনালি অ্যাম্বাসাডার গাড়ি। গাড়িটাও আমি চিনি, হরিপদবাবুর গাড়ি। আগের দিন এটা দাঁড় করানো ছিল গাড়ির দালানে, তার পাশে দাঁড় করানো দুটো পুলিশ জিপ। হচ্ছেটা কি এখানে? এত পুলিশ কেন? ভায়াকে সে কথা জিজ্ঞেস করতে সে আবারও চুপ। শুধু গাড়ি থামার পরে ধীরে ধীরে নেমে বাড়ির ভেতরে গেল। আমি ওকে অনুসরণ করলাম। ঘরে ঢুকে দেখা গেল এক অদ্ভুত ছবি। বসার ঘরের সোফায় হাত করা লাগানো অবস্থায় বসে হরিপদবাবু, পাশের সোফায় ওসি গোবিন্দ হালদার, আরও বেশ কয়েকজন কনস্টেবল রয়েছে। ব্যোমকেশকে দেখে প্রথমে চমকে উঠলেন গোবিন্দবাবু, বললেন, এ কি, এসব কখন হলো? আপনি তো আমায় টেলিফোনে আপনার উপর হামলা হবার কথা বলেননি। ওসব কথা থাক হালদার মশাই, আগে বলুন এনাকে কখন গ্রেফতার করলেন? আপনার টেলিফোন পেয়েই ফোর্স তৈরি করে বেরিয়ে পড়ি। এবাড়ির সামনে আসতেই দেখি হরিপদ বাবাজি ভাগলবা হবার মতলব করছে, অ্যাম্বাসাডারে উঠছে ব্যাগপত্তর নিয়ে। আমি সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে আটকাতে গেলাম, তখন আবার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে। ব্যাস করলাম দুটো গুলি চলন্ত গাড়ির টায়ারে। টায়ার গেল ফেটে আর গাড়ি গোঁত্তা মারল ল্যাম্পপোস্টে। সেখান থেকেই এটাকে ধরে এনেছি। বাহ, বেশ করেছেন। কিন্তু যেটা আমি আনতে বলেছিলাম সেটা এনেছেন? হ্যাঁ, সব এনেছি। বাড়ির সার্চ ওয়ারেন্ট আর এনার অ্যারেস্ট ওয়ারেন্ট দুটোই। আহা, বাড়ি সার্চ করা হয়ে যাওয়ার পরে তো ওনাকে অ্যারেস্ট করতে পারতেন। এবার যদি বাড়ি সার্চ করে যেটা চাইছি সেটা না পাই? আপনার উপর আমার 2000% বিশ্বাস আছে ব্যোমকেশ বাবু। আপনি যখন একবার বলেছেন এ বাড়িতে রয়েছে একটা বড় প্রমাণ, তখনই আমি জানি আমাদের খালি হাতে অপদস্থ হয়ে বাড়ি ফিরতে হবে না। হরিপদবাবু এতক্ষণ চুপ ছিলেন, কিন্তু এবার যেন গর্জে উঠে বললেন, এই টিকটিকি, কি ভেবেছিস কি তুই পয়সার পুলিশ এনে আমায় হেনস্থা করবি? তুই জানিস না তুই কি করছিস? চুপ, একদম চুপ। একটা আওয়াজও যেন মুখ দিয়ে বের না হয়। হরিপদবাবু, আপনার শরীরে কি মানুষের চামড়া একটুও নেই? হ্যাঁ, আপনার চামড়াকে পশুর চামড়া বলা মানে তো পশুগুলোর অপমান। আপনি যা করেছেন তা আর কিছু সময়ের মধ্যেই সর্বসমক্ষে আসবে। তারপর দেখবেন আমি কি করতে পারি আর আমি কি করেছি। ব্যোমকেশ এমনিতে খুব শান্ত, কিন্তু ও যখন রেগে যায় তখন ওর মুখ থেকে বেরোনো এক একটা কথা যেন এক একটা তীক্ষ্ণ তীর। আর আজ সেই তীরের ফলাতেই যেন বিদ্ধ হরিপদ ঘোষ। আর একটাও কথা না বলে ব্যোমকেশ ওই ঘরেরই একটা নির্দিষ্ট ড্রয়ার খুলল, আর সেখান থেকে বার করলো একটা ছোট্ট বাটি। তাতে রাখা নানা প্রকার নানা ধাতুর আংটি। তার মধ্যে থেকেই একটা তুলে নিল ব্যোমকেশ আর দিয়ে দিল গোবিন্দবাবুর হাতে। দেখলাম সোনার আংটিতে বড় বড় অক্ষরে লেখা AR। ব্যোমকেশ বলল, এই নিন ওসি, আপনার সবচেয়ে বড় প্রমাণ, ডাক্তার অনিমেষ রায়ের আংটি। গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো হরিপদবাবুকে। ওসি গোবিন্দ হালদারকে ব্যোমকেশ বলল, আজ বিকেলে আপনার থানার বৈঠকখানায় সবাইকে ডেকে পাঠানোর কথাটা মনে আছে তো মশাই? হ্যাঁ ব্যোমকেশ বাবু, সব মনে আছে। এরপর আমি আর ব্যোমকেশ ফিরতি পথ ধরলাম দক্ষিণামের ট্যাক্সিতে। আমার মনে কিলবিল করছে অজস্র প্রশ্ন, কিন্তু জানি ব্যোমকেশ এখন আমাকে কিছুই খুলে বলবে না। তবু সাহস করে জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, তুমি যে বললে অপরাধী একাধিক, তাহলে বাকিদের কি হবে? ব্যোমকেশ আমার কথায় হাসতে শুরু করলো, তারপর বলল, যে সময় হরিপদবাবুকে গ্রেফতার করতে পুলিশ বেরিয়েছে, ঠিক সেই সময়ে আরো দুটি পুলিশি দল বেরিয়েছিল বাকিদের অ্যারেস্ট করতে। কাকে ধরতে গো? মতিকে? তুমি আংশিক ঠিক, তবে মতি একা নয়, সঙ্গে আরো একজন আছে।
আরও একজন? সে কে? ব্যোমকেশ আবার একটু মুচকি হাসল, তারপর বলল, রঞ্জিত। আমি চমকিত হলাম, কারণ আমার কোনো সন্দেহের মধ্যেই আসেনি রঞ্জিত। আমি ওকে বললাম, কি করে বুঝলে এরাও আছে হরিপদবাবুর সাথে? বড্ড ঘুম পাচ্ছে, দাঁড়াও একটু ঘুমিয়ে নি গাড়িতেই। বুঝলাম অনেক হয়ে গেছে। সত্যান্বেষীর মুখ আমাকে কেসের জটিল মোড়গুলো বোঝানোর জন্য এখন আর খুলবে না। এবার সেই বিকেল হওয়ার প্রতীক্ষা। বিকেলবেলায় গোবিন্দবাবুর থানায় উপস্থিত হয়েছে অনেকে। আমি, ব্যোমকেশ, হরেন, পটা, জগাইয়ের স্ত্রী, পুত্র আর ভাই, ডাক্তার অনিমেষ রায়ের স্ত্রী ও মেয়ে, রতনের বাবা মা আর ওসি সাহেব নিজে। ব্যোমকেশ শুরু করল, আপনারা সকলেই এই বিষয়ে অবগত যে আমরা কেন আজ এখানে জড়ো হয়েছি। দুদিন আগে রাত্রিবেলায় হরিপদবাবুর কারখানায় হঠাৎই আগুন লেগে যায়। হরেন এবং পটার যুগলবন্দিতে খবর জানানো হয় দমকল অফিসে। সেখান থেকে দমকল কর্মীরা আসে এবং পার্শ্ববর্তী থানা থেকে আসে পুলিশ। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে সেই আগুনের মধ্যে থেকে পাওয়া যায় দুটো অদ্ভুত জিনিস। প্রথমটি একটি কাটা হাতের অংশ, আর দ্বিতীয়টি হলো একটি লাশ। হ্যাঁ, জগাইয়ের মৃতদেহ। প্রথম দেখায় সেখানে উপস্থিত কারখানার সকলেই দাবি করেন কাটা হাতের অংশটা রতন নামের এক কর্মচারীর, কারণ না, রতনকে সন্ধ্যের পর থেকে আর কেউ দেখেনি। একটা লাশ ও একটি হাতের কাটা অংশ দেখে ইন্সপেক্টর গোবিন্দবাবুর সন্দেহ হয় ব্যাপারটা শুধু অগ্নিকাণ্ডই সীমাবদ্ধ নয়, বরং এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে। তাই পরের দিন সকাল হতেই তিনি আমার কাছে আসেন, আর মুখে কেসের সমস্তটা শোনার পর আমি ঘটনাস্থল দেখতে সেই কারখানায় উপস্থিত হই। সেদিন কারখানায় এসে আমি 3টে গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করি। প্রথমটা হলো একটা গলিত সোনার টুকরো, দ্বিতীয় হলো কেরোসিন এবং ক্লোরোফর্মের একটা মৃদু গন্ধ, আর তৃতীয়টা হলো দুটো বন্ধ গোডাউন যেগুলো থেকে বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে। তখনও কেসটা যে কোন দিকে এগোচ্ছে সে নিয়ে আমার ধারণা তৈরি হয়নি। আমি গোবিন্দবাবুকে নিয়ে কারখানা সম্পর্কিত হরিপদবাবুর ইন্স্যুরেন্সের খোঁজ করাই, কিন্তু পরবর্তী ঘটনাক্রমে আমার ধারণা হয় যে রতন নামের যে কর্মীটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে সম্পূর্ণরূপে, আর তাকে অজ্ঞান করতে ক্লোরোফর্ম আর আগুন ধরানোর জন্য কেরোসিনের ব্যবহার করা হয়েছে। এবার যদি বলি জগাইয়ের মৃত্যুর কথা, তখন সে বিষয়ে আমি ভেবেছিলাম যে রতনকে আগুনে ঠেলতে গিয়ে সে কোনোভাবে নিজেও আগুনের কবলে চলে এসেছে। কিন্তু কেন? কারখানার মালিক হরিপদবাবুর খাস লোক ছিল জগাই। বলা যায় যে হরিপদবাবুর ডান হাত। কিন্তু হরিপদবাবু জগাইকে দিয়ে কাজটা করালেন কেন? এই সকল প্রশ্নগুলো মাথায় ঘুরছিল। এমনই সময় পরের দিন খবরের কাগজে একটা খবর চোখে পড়ে, ডাক্তার অনিমেষ রায়ের নিখোঁজ হয়ে যাবার খবর। আমার খটকাটা লাগলো এই জায়গায় যে হরিপদবাবুর কারখানা আর ডক্টর অনিমেষ রায়ের চেম্বারের মধ্যে দূরত্ব অতি সামান্য। আর যে সময় হরিপদবাবুর কারখানায় আগুন লাগলো ঠিক সেই সন্ধ্যা থেকেই ডাক্তার অনিমেষ রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ডাক্তার অনিমেষ রায় আর হরিপদবাবুর মধ্যে যোগাযোগটা কি, সেটা তখন আমি জিজ্ঞাসাবাদ করি কারখানার বিভিন্ন কর্মচারীদের। সেখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে এলো সেগুলো হলো, এক, মতি হলো মালিকের আরেকজন খাস কর্মচারী। ওই বন্ধ গোডাউন দুটোতে কি আছে তা কেবল মতি, জগাই আর হরিপদবাবু নিজেই জানেন। আর 2, ডাক্তার অনিমেষ রায় ছিলেন হরিপদবাবুর বিশেষ বন্ধু। তাছাড়া মতির কথাবার্তাতেও আমার মনে একটু সন্দেহ জন্মায়। তারপর আমি যাই হরিপদবাবুর বাড়িতে। সেখানে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে আমি তার ঘরের বিভিন্ন জিনিস ঘেঁটে দেখতে থাকি। তখনই একটা ড্রয়ারে দেখতে পাই রাখা আছে একাধিক ধাতুর আংটি। তার মধ্যে একটা আংটি আমার নজর কাড়ল। আংটিটাতে ইংরেজি হরফের বড় অক্ষরে লেখা AR। এই সময় আমি স্পষ্টই হরিপদবাবু ও ডাক্তার অনিমেষ রায়ের মধ্যে যোগাযোগটা বুঝতে পারি, কিন্তু যোগাযোগটা যে ঠিক কিসের জন্য তা বোধগম্য হচ্ছিল না। এর ঠিক পরেই হরিপদবাবুকে জিজ্ঞাসাবাদ করার সময় আমি আরেকটা বিষয় অবগত হই। আসলে আমি হরিপদবাবুকে যা জিজ্ঞেস করছিলাম উনি উত্তর দিচ্ছিলেন তার থেকে কিছুটা বেশি, আর সেই জন্যই হয়তো ডাক্তার অনিমেষ রায়ের বিষয় তার সঙ্গে কথা বলার সময় যখন তাকে জিজ্ঞাসা করি যে রাত্রে আগুন লাগলো সেই সন্ধ্যায় ডাক্তার অনিমেষ রায় হরিপদবাবুর কারখানা থেকে কখন বিদায় নিয়েছিলেন, তখন তিনি আমায় জানালেন যে সেটা রাত্রি 9টা হবে, এবং বাড়তি হিসেবে এটাও বললেন যে ডাক্তারবাবুর মৃত্যু যে কখন কি করে হয়ে গেল তা তিনি কিছুই বুঝতে পারছেন না। কিন্তু প্রশ্ন হলো, ডাক্তারবাবু যে মারা গেছেন সেটা হরিপদবাবু জানলেন কি করে?
এই সময়ে আমি দৃঢ় বিশ্বাসী হয়ে উঠি যে ডাক্তারের মৃত্যুর সঙ্গে হরিপদবাবুর নিশ্চয়ই কোনো যোগ রয়েছে। হরিপদবাবুর বাড়ি থেকে ফেরার পথেই আমার উপর ইট দিয়ে আক্রমণ করা হয় এবং সেই ইটের সঙ্গেই চড়ানো অবস্থায় পাই একটি হুমকির চিঠি। আমার ধারণা ছিল যে এই কাজটা হরিপদবাবু করিয়েছেন মতিকে দিয়ে। যদিও সেই চিঠিটাকে তোয়াক্কা না করে আমি রওনা দিই ডাক্তারের চেম্বার ও নার্সিংহোমে। নার্সিংহোম থেকে আমি পাই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ডাক্তার অনিমেষ রায় বিভিন্ন জায়গা থেকে মানসিক রোগগ্রস্ত রোগীদের এনে তার মানসিক হাসপাতালে রাখতেন এবং চিকিৎসা করতেন। তিনি একজন ডাক্তার হলেও বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় তার বিশেষ অবদান রয়েছে। নার্সিংহোমের নার্সদের এবং কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করার সময় একটা চমকপ্রদ তথ্য আমার হাতে আসে। একজন নার্স আমাকে জানান যে কোনো রোগী হাসপাতালে মারা গেলে তার সৎকার করা হয় না, বরং ডাক্তারবাবু রাতের বেলা সেই রোগীর মরদেহকে গাড়ি করে কোথাও একটা নিয়ে যান এবং কর্মচারীরা জিজ্ঞেস করলে বলেন তিনি নাকি দেহ দান করে দিয়েছেন। এই কথাটা শুনে আমার সন্দেহ আরও ঘনীভূত হতে থাকে। ডাক্তারবাবু নার্সিংহোম থেকে আমি যাই ওনার বাড়িতে। সেখানে গিয়ে জানতে পারি যে ডাক্তারবাবু বেশিরভাগ দিন রাতে বাড়ি ফিরতেন না। তার স্ত্রী এর থেকে আমি এটাও জানতে পারি যে ডাক্তারবাবুর হাতে একটি সোনার আংটি ছিল যার উপর বড় বড় করে লেখা AR। এটাও জানতে পারি যে ডাক্তারবাবুর একাধিক দাঁত ছিল সোনায় বাঁধানো। ডাক্তারবাবুর বাড়িতে আমি আরও একটি জিনিস আবিষ্কার করি, সেটা হলো ডাক্তারবাবুর ডায়েরি। এই ডায়েরি ছিল এই কেসে হরিপদবাবু ও ডাক্তার অনিমেষ রায়ের যোগসূত্র স্থাপনের সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার। ডাক্তারের ডায়েরিটি উল্টাতে উল্টাতে আমি বেশ কিছুটা অবাক করা এবং ভয়ানক তথ্য পাই। আমি যা জানতে পেরেছিলাম তা এখানে সংক্ষেপে বলছি। ডাক্তারবাবুর ডায়েরিতে একটা পাতায় মাস 6 আগের একটা লেখা ছিল। আমি পেরেছি। হাড়কে শুধু নষ্ট করাই যায় না, বরং সেটাকে নতুন রূপ দেওয়া যায়, অর্থাৎ সংস্কার। পরবর্তী পৃষ্ঠায় লেখা, আমার ধারণা যে অমূলক নয় সেটা প্রমাণ করতে হলে বিভিন্ন উপাদান আর একটা ল্যাব চাই। এই কাজের জন্য ব্যবহৃত হয় ফরম্যালিন মিশ্রিত ফসফরাস অ্যাসিড, যাতে হাড় গলে না গিয়ে শক্ত হয়, সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম সালফেট মিশ্রণ, যা বড় অংশ পুনর্গঠন করে। হাড়ের গায়ে পলিমারিক লেপ দেওয়া হয় যাতে দেখতে একদম নতুন হাড়ের মতো লাগে। এই পুরো প্রক্রিয়াকে বলা হয় বোন রিকনস্ট্রাকটিভ প্রিজার্ভেশন। এটা বিদেশে আগেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু তা পশুর হাড় দিয়ে। আমি এটা এদেশে করব আমাদের দেশীয় উপাদান দিয়ে, আর যদি চেষ্টা করি মানুষের হাড়েও হয়তো তা হবে। এরপর যেটা লেখা আছে সেটা আরো গুরুত্বপূর্ণ। হ্যারি বন্ধু হিসেবে নিজের কর্তব্য পালন করেছে। সে নিজের কারখানার একটা অংশে আমাকে ল্যাব করতে দেবে, এমনকি তার ফ্যাক্টরি থেকে অ্যাসিড আর অন্য মালপত্র দেবে। এরপর বেশ কিছুদিন কোনো এন্ট্রি ছিল না। এরপর মাস 4 আগের একটা এন্ট্রি। হ্যারি ইজ আ ভেরি বিজনেস মাইন্ডেড। ও আমার আবিষ্কারটাকে ব্যবসার কাজে লাগাতে চাইছে। বুঝে উঠতে পারছি না কি করব। ও চায় সংস্কার করা মানব হাড় বিদেশের ল্যাবে বিক্রি করতে। এর পরের এন্ট্রিতে লেখা, হাড়ের ব্যবসা সত্যি লাভজনক। হ্যারির বুদ্ধিতে মনে হয় একটা বিরাট রোজগারের রাস্তা খুলে গেল। এরপর লেখা ছিল বেশ কিছু হিসেব। টাইগার 40,000 টাকা 100টা হাড়, জেরি 31,000 টাকা 82টা হাড়, এরকমই আরো অন্যান্য। আমার মনে তৎক্ষণাৎ আরেকটা দিক খুলে গেল হিসেবের অংশে লেখা এই প্রথম নামটা দেখে। টাইগার, এটা যে একটা ছদ্মনাম সেটা বুঝতে আমার অসুবিধা হয়নি। এই নামটা দেখে গত সপ্তাহের একটা খবর আমার মনে পড়ে যায়। খবরটা ছিল অনেকটা এইরকম। অনেক মানুষের হাড়সহ মুম্বাই থেকে আরব সাগরের পথে বিলেত পালানোর চেষ্টা করার সময় গ্রেপ্তার শার্দুল কুমার ঝা নামের এক ব্যক্তি। যদিও গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ এখনও এই মামলার কোনো কিনারা করতে পারেনি, তবে অনুমান করা হচ্ছে এই ব্যক্তির সঙ্গে বাংলার যোগ রয়েছে। এরপর এই শার্দুল যে ডাক্তারের খাতায় টাইগার, সে বিষয়ে আর কোনো সন্দেহ আমার ছিল না। এরপর ডাক্তারের শেষ এন্ট্রি। হ্যারি আমার অংশ ঠিক করে আমায় দিচ্ছে না। ওর সাথে এই ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে দিতে হবে মনে হচ্ছে। এরপর আমার কাছে গোটা ব্যাপারটা জলের মতো স্পষ্ট হয়ে যায়। হরিপদবাবু ও ডাক্তার অনিমেষ রায় মিলে মৃতদেহের হাড় নিয়ে যে ঘৃণ্য ব্যবসা শুরু করেছিলেন, তা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন অনিমেষবাবু। আর সেই জন্যই হয়তো হরিপদবাবুর চক্রান্তে তাকে মরতে হয়েছে।
আর আমি যে গলিত সোনার টুকরো পেয়েছি সেটা আর কিছু নয়, ডাক্তারবাবুর দাঁত। কিন্তু এই কাজে হরিপদবাবুকে সাহায্য করলো কে? ডাক্তারবাবুর বাড়ি থেকে আমি গতকাল সন্ধ্যায় গিয়েছিলাম জগাইয়ের বাড়িতে। সেখানে ডাক্তার অনিমেষ রায় প্রসঙ্গে কথা হতে হতে আমি জানতে পারি এই ডাক্তারবাবুই জগাইয়ের বাবাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন একাধিকবার। তখন আমার কাছে আরও একটা বিষয় পরিষ্কার হয়। হরিপদবাবু খুব সম্ভবত জগাইকে দিয়েই ডাক্তারবাবুকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু জগাই তা করতে রাজি হয়নি। সেই জন্যই হয়তো জগাইকেও তিনি তার জন্মদিনের বাহানায় ডেকে এনে আগুনে পুড়িয়ে মেরেছেন। কিন্তু রতন, তার কি হলো? তারপর মনে পড়ল পটার একটা কথা। পটা বলেছিল যে সেই সন্ধ্যায় রতন একটা অদ্ভুত কথা বলে, যে এই কারখানায় তার সবকিছু ঠিকঠাক বলে মনে হচ্ছে না এবং সেই চাকরিটা ছেড়ে দিতে চায়। তখন আমার মনে হয় রতন হয়তো হরিপদবাবু আর ডাক্তারের এই গোপন ব্যবসার কোনো কথা জেনে ফেলেছিল, তাই সে বাকিদের এমন বলে। সেই সময় মতি বোঝে যে রতন তাদের গোপন কথা ফাঁস করে দিতে পারে, তাই রতনের কথা সে হরিপদবাবুকে জানায়। সেই সময় আমার মনে দৃঢ় বিশ্বাস হয়েছিল যে হরিপদবাবু একই রাত্রে এক ঢিলে একাধিক পাখি মারার জন্য মতিকে দিয়েই রতনকে হত্যা করিয়েছেন। যখন এই সন্দেহটা মনে এলো তখন মনে জাগলো দুটো প্রশ্ন। এক, রতনের দেহের বাকি অংশ গেল কোথায়, আর ডাক্তারের দেহেরই বা কি হলো? তারপর মনে হলো ডাক্তারবাবুর সেই অসাধারণ আবিষ্কারের কথা। হরিপদবাবু নিজেও ছিলেন কেমিস্ট্রিতে গোল্ড মেডেলিস্ট, তাই তার পক্ষে অনিমেষবাবুকে দেখে তার সেই পদ্ধতি আয়ত্ত করা এমন কিছু দুঃসাধ্য ছিল না। তাই তখন যে ভয়ঙ্কর সম্ভাবনার কথা মাথায় এলো তা অনেকটা এইরকম, যে ডাক্তারবাবু আর রতনকে একই রাতে হত্যা করা হয়। ডাক্তারবাবুকে হত্যা করা হয় আগে। সেই সময় হয়তো জগাই উপস্থিত ছিল না, বা থাকলেও মতি তাকে কোনো রকম বাধা তৈরি করতে দেয়নি। হরিপদবাবুকে আরো জেরা করলে সেটা স্পষ্ট হবে। এরপর হত্যা করা হয় রতনকে, কিন্তু এদের দেহ গেল কোথায়? এরপর হরিপদবাবু অগ্রসর হন এক নারকীয় পরিকল্পনার শেষ পর্যায়ে। রতন ও ডাক্তার অনিমেষ রায়ের দেহ গলিয়ে ফেলেন তিনি, এবং এদের হাড়কেও পাচার করার পরিকল্পনা করেন। তার কারখানাতেই সেই সবের সরঞ্জাম আছে, আর তার প্রমাণ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। দেহের যে কয়েকটা অংশ গলেনি ঠিকভাবে সেগুলোকেই আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। হরিপদবাবুর লোভ এমন চরম রূপ নিয়েছিল যে তিনি ডাক্তারের দেহ গলানোর আগে তার সোনার আংটিটি খুলে নেন। এমনভাবেই পরিকল্পনা করে আগুন লাগানো হয় যাতে কারখানার একটা অংশ ক্ষতিগ্রস্ত হবে আর তার সঙ্গে পুড়িয়ে ফেলা যাবে সব প্রমাণ। অর্থাৎ ইন্স্যুরেন্সের অর্থলাভ, শত্রুর বিনাশ সবই সম্পন্ন হলো। আগুন লাগানোর পরেই মতির সাহায্যে জগাইকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয় আর ফেলে দেওয়া হয় ওই আগুনের ভেতর। এই থিওরি অবলম্বন করে আমার প্রতিটা প্রশ্নের উত্তর পেয়েছিলাম আমি। এই অবধি শুনে ডুকরে কেঁদে ফেললেন ডাক্তার অনিমেষ রায়ের স্ত্রী ও কন্যা। জগাইয়ের স্ত্রীর চোখেও জল। আমিও অবাক, হতবাক, নির্বাক। মানুষের অর্থ লালসা কতটা বেশি হয়ে গেলে সে এই পর্যায়ে নেমে আসে। একটু থেমে ব্যোমকেশ আবার বলল, ব্যাপার এখানেই সম্পূর্ণ শেষ নয়, আর একটু বাকি। দয়া করে আপনারা একটু শান্ত হন। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যোমকেশ আবার বলতে থাকলো, আমি দ্বিতীয় দিনেই কারখানা থেকে পুলিশ পাহারা তুলিয়ে দিই ইচ্ছে করি, কারণ না আমার মনে হচ্ছিল কারখানায় গোপনীয় কিছু একটা আছে, তাই পাহারা তুলে দিলে ওখানে নিশ্চয়ই কিছু একটা ঘটবে। আর হলেও তাই। কালকে গভীর রাতে আমি আর অজিত লুকিয়ে ওই কারখানার সীমান্ত দিয়ে ভেতরে প্রবেশ করি, আর সেখানে দেখতে পাই একটা লোককে। তার শরীর কালো কাপড়ে ঢাকা, মুখ বোঝা যাচ্ছে না। সে এগিয়ে যাচ্ছে ওই বন্ধ গোডাউন দুটোর মধ্যে একটার দিকে। সেই সময় হয়তো আমি একটু হঠকারিতা করে ফেলি। আমি লোকটার উপর ঝাঁপিয়ে পড়তেই সে আমাকে ছুরি দিয়ে আঘাত করে। আমি প্রায় জ্ঞান হারাচ্ছিলাম, কিন্তু সে অবস্থাতেও আমি বুঝতে পারি লোকটা আর কেউ নয়, সে রঞ্জিত। হ্যাঁ, রঞ্জিত, যাকে আমরা কোনো সন্দেহতেই আনিনি। আমি তখন নিজের মনের কৌতূহল নিরসন করতে বলে উঠলাম, কিন্তু ব্যোমকেশ, তুমি কি করে বুঝলে যে লোকটা রঞ্জিত? ভালো প্রশ্ন অজিত। আমি লোকটাকে যখন জাপটে ধরেছিলাম তখন তার ডান হাতে
আমি 5টা আঙুল ব্যতীত আরেকটি ক্ষুদ্র অতিরিক্ত আঙুলের উপস্থিতি খেয়াল করি। আর সেটাই ছিল সবথেকে বড় প্রমাণ। কারণ আমি রঞ্জিতকে জেরা করার সময় দেখেছিলাম যে তার ডান হাতে 6টা আঙুল আছে। রঞ্জিত আর মতিকেও আজ সকালে গ্রেফতার করা হয়েছে। রঞ্জিত স্বীকার করেছে সব কথা। সে হরিপদবাবুর ব্যবসা আর ডাক্তারবাবুর সঙ্গে তার যোগাযোগ সবটাই জানত। মতিকে জেরা করে জানা গেছে যে সে ব্যবসার কথা কিছুই জানত না। সে কেবল জানত যে ওই দুটো বন্ধ গোডাউনে মাঝে মাঝে মানব দেহের অবশেষ পড়ে থাকে। মালিক তাকে জানিয়েছিল যে শ্মশান থেকে আতপোড়া মরদেহ এনে সার তৈরির কাজে সেগুলোকে ব্যবহার করা হয়। এমনকি তাকে দায়িত্ব দিয়েছিল যাতে আর কেউ এই বিষয়টা টের না পায়। সেই জন্যই তাকে মাইনের সঙ্গে কিছু উপরি টাকাও দিতেন হরিপদবাবু। অর্থাৎ অগ্নিকাণ্ডের সেই রাতের ঘটনার সঙ্গে জড়িত ছিল রঞ্জিত। মতি সে বিষয়ে অবগত ছিল না। আর সেই রাতে রতন আর ডাক্তারবাবুর হাড়গুলো ওই গোডাউন দুটোতে রাখা হয়। আর কাল রাতে রঞ্জিত সেগুলো সরিয়ে নিয়ে যেতে এসেই আমাদের খপ্পরে পড়ে। তারপরেই সে হরিপদবাবুর বাড়িতে যায় তাকে খবর দিতে। আর সেই খবর পেয়ে ভোরবেলা পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন হরিপদ ঘোষ। আর এখানেই ইতি এই ভয়াবহ নোংরা নাটকে। এই পর্যন্ত বলে ব্যোমকেশ থামল। সকলেই এখন নিশ্চুপ, সারা ঘর নিস্তব্ধ। ব্যোমকেশ সকলের উদ্দেশ্যে নমস্কার জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও ওর সাথে বেরোলাম। আমরা কেউই কোনো কথা বলতে পারছি না। থানা থেকে বেরিয়ে কিছুটা হেঁটে গিয়ে একটা চায়ের দোকানে দাঁড়ালো ব্যোমকেশ। একটা সিগারেট ধরিয়ে সে আমায় বলল, বুঝলে অজিত, ব্যবসা যখন মৃতদেহে হাত দেয় তখন মনে হয় মনুষ্যত্বটা যেন পশুত্বের থেকেও নিচে নেমে যাচ্ছে। আমি শুধু ওর কথাটা শুনলাম, প্রত্যুত্তরে আর কিছু বলতে পারলাম না। শুধু শরীর থেকে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। ব্যোমকেশ বলে চলল, ডাক্তারবাবু তার নার্সিংহোমে মৃত রোগীদের হাড় নিয়ে ব্যবসা করতেন। তবে আমরা এখনো এটা জানি না যে তিনি ব্যবসার স্বার্থে রোগীদের মারতেন কিনা। ভগবান একদিন সবার হিসেব করেন অজিত, সবার হিসেব করেন। আমি ভারাক্রান্ত মন নিয়ে ব্যোমকেশকে একটাই প্রশ্ন করলাম, আচ্ছা, এই বিজ্ঞানী কি একদিন মানব সভ্যতার পতনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে? এই প্রশ্নটা যে আগুনের থেকেও ভয়ঙ্কর ভায়া। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সৌম্যপ্রকাশ সাধকের কলমে মৃতদেহ নিরুদ্দেশ রহস্য। গল্পটা শুনে কেমন লাগলো এবং এই সিরিজের গল্প আরও শুনতে হলে কমেন্ট করতে হবে। আমরা আরও তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। আর খুব ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে খুব ভালোবাসা নেবেন আর খুব ভালো থাকবেন।